আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি মাস্টার ক্লাসের আরো একটি পর্ব এবং দেখতেই পাচ্ছ যে আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের লেকচার 2। অর্থাৎ 4 লেকচার লম্বা একটা জার্নিতে আমরা আছি এবং আজকে আমরা অর্ধেকটা শেষ করবো এই লেকচারে। আগে একটু টিচারের পরিচয় জেনে নিই, তারপর ক্লাসে চলে যাওয়া যাবে। যারা প্রথম লেকচারটা করনি তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের সাথে আজকে আছি ফাহিম ভাইয়া এবং আপাতত অধ্যয়ন করছি বুয়েট ট্রিপলিতে। তো আজকে চলো কাজ, ক্ষমতা, শক্তির লেকচার 2টা শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো যে লেকচারে আছে কি। সো যাতে তুমি আর একটু ফোকাস নিয়ে লেকচারটা শুরু করতে পারো। আজকে আমরা লেকচারের মধ্যে দুটো টাইপ কভার করব। তার মধ্যে এক নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এবং অবশ্যই কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টার, সো কাজ নিয়ে কথাবার্তা হবে। তোমরা অলরেডি জানো যে স্প্রিং এর জন্য ডেডিকেটেডলি আরেকটা চ্যাপ্টার আছে যেখানে স্প্রিং অনেক ইম্পর্টেন্ট এবং সেখানে স্প্রিং থেকে প্রচুর প্রশ্ন আসে। স্প্রিং এর ভেতরে যে কৃত কাজ পার্টটা আছে সেইটার থেকে যারা প্রশ্ন আসে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো সঙ্গত কারণেই স্প্রিং এর কৃত কাজ নিয়ে আসলে অনেক বেশি প্রশ্ন আসে না, এই জন্যই এটা এক্সট্রা। তাহলে আসলে ভাই অনেক বেশি প্রশ্ন না আসলে পড়াশোনা কেন করবো? এটা এটা পড়াশোনা করব কারণ বিভিন্ন বছরে কিছু কিছু প্রশ্ন এখান থেকে চলে এসেছে। তো একদমই যদি তুমি এটা না জানো তাহলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে। তো যে 3-4টা প্রশ্ন আসছে সেই 3-4টা প্রশ্ন আমরা আজকে করব এবং এইটুক মেক শিওর করার চেষ্টা করব যে তুমি এই ক্লাসে আমার সাথে 20 মিনিট এটা পড়াশোনা করে মোটামুটি তোমার একটা ধারণা চলে আসে এবং খুব বেশি ডেপথে তোমার এই স্প্রিং বল দ্বারা কৃত কাজের ভিতরে না যাওয়া লাগে। এরপরে আমাদের কাছে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি। বুঝতেই পারছো এটা একদম আমাদের এই চ্যাপ্টারের কোর পার্ট এবং এটা 9-10 থেকে তোমরা পড়ে আসতেছো এবং এখনো কিন্তু সেটা অতটাই ইম্পর্টেন্ট। সো 3 স্টার টপিক একটা আছে আমাদের কাছে, এক্সট্রা টপিক একটা আছে আমাদের কাছে। আগে গুরুত্ব বুঝে নিলাম, এবার ঢুকে যাব অ্যাকচুয়াল লেকচারে। সো প্রথমে আমরা আজকে পড়াশোনা করব স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে এইটা আসলে কোথায় কোথায় আসছে দেখে নিই। এই স্প্রিং বল দ্বারা কৃত কাজ আইইউটি তে 2বার আসছে এমসিকিউ তে এবং বুয়েটে কিন্তু একবার রিটেনে আসছে। সো মনে করো গত 10 বছরের মধ্যে এটা আমাদের কাছে 3বার আসছে। সো বুঝতেই পারতেছো যে প্রতি বছর আসে না, কিন্তু এমনও না যেটা একদম স্কিপ করে চলে যাওয়া যাবে। তুমি যদি স্কিপ করে চলে যাও তুমি কিন্তু এরকম হুটহাট করে এমসিকিউ ধরা খেয়ে যাবে। সেই জন্য এক্সট্রা টপিক হিসেবে আমরা রাখছি যে সারাদিনটা নিয়ে পড়ে থাকার দরকার নাই, কিন্তু সূত্র এবং ম্যাথ করার উপায় কিন্তু তাও জানতে হবে। তো চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি এই জিনিসগুলো। প্রথমে আমরা বুঝবো যে এটার থিওরি পার্টটা আসলে কি, স্প্রিং বল দ্বারা কৃত কাজ বলতে আমরা কি বুঝি এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে প্রশ্ন সলভ করতে যাব। তো প্রথমে আমাদের কাছে আসে স্প্রিং বল এবং স্প্রিং এর সমবায়। সো আমরা যদি একটু স্প্রিং বল এবং স্প্রিং এর সমবায়ের ভিতর ঢোকার চেষ্টা করি তাহলে প্রথমেই আছে আমাদের কাছে স্প্রিং বল। একটা স্প্রিং এঁকে নিই, তারপর আস্তে আস্তে সেখানে ঢোকা যাবে। তো আমি যদি বলি এখানে আমার কাছে একটা স্প্রিং আছে এবং স্প্রিং এর মাথায় একটা বস্তু বাঁধা, তুমি বাইরে থেকে অ্যাজ এন এজেন্ট এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করতেছো। তুমি বাইরের দিকে এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করলে, যেহেতু তুমি এজেন্ট সেহেতু তোমার বলটাকে আমি বললাম এফ এ। তোমরাই বুঝতে পারতেছো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে তুমি যখন স্প্রিংটাকে বাইরের দিকে টানবা স্প্রিং কিন্তু বসে থাকবে না। স্প্রিং এর একটা আজীবনের চাওয়া পাওয়া আছে এবং সেই চাওয়া পাওয়াটা হচ্ছে সাম্যাবস্থানে থেকে যাওয়া। সুতরাং এই যে সাম্যাবস্থাটা স্প্রিং এর আছে, এই সাম্যাবস্থাটা স্প্রিং এর খুবই পছন্দের এবং স্প্রিং চায় এই সাম্যাবস্থানে থেকে যেতে। সুতরাং তুমি যখন বাইরের দিকে বল প্রয়োগ করতেছো স্প্রিং বুঝবে যে ওকে বাইরের দিকে টানা হচ্ছে, ও সুন্দর করে বল প্রয়োগ করবে ভেতরের দিকে। সুতরাং স্প্রিং এর প্রতি এজেন্টের বল যদি বাইরের দিকে হয় স্প্রিং এর বলটা থাকবে ভেতরের দিকে, কারণ ও সাম্যাবস্থায় থাকতে চায়। এবার বলতো এই স্প্রিংটার উপর যে দুটা বল কাজ করতেছে এই দুটা বলের মধ্যে কোন বলটা বেশি? তোমরা যদি এখন সাথে থাকতে তাহলে টিচার ইনবক্স ভরে যেত যে ভাই দুইটা বল সমান, নিউটনের থার্ড ল, একটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া। এই সমান সমান দুইটা বল প্রয়োগ হচ্ছে, ভালো কথা। এবার আমাকে বলতো এই স্প্রিংটার সরণ কোন দিকে হবে? আবারও থাকলে টিচার ইনবক্স ভরে যেত বাইরের দিকে হবে, কারণ আমি কিন্তু হাত দিয়ে স্প্রিংটাকে বাইরের দিকে টানতেছি। আমি যদি স্প্রিংটাকে বাইরের দিকে টানি এবং স্প্রিং এর যদি বাইরের দিকে একটা সরণ হয় তাহলে খুব সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে যে স্প্রিং এর যে সরণ সেটা কিন্তু এজেন্টের বলের দিকে, স্প্রিং এর বলের দিকে না। সুতরাং তুমি যখন সূত্র লিখতে যাবে তখন এই এজেন্টের বল এবং সরণের একই ডিরেকশন থাকবে এবং স্প্রিং এর বলের ডিরেকশন থাকবে উল্টা দিকে। আচ্ছা, ভালো কথা। এবার আসি যে স্প্রিং এর বলের সাথে সরণ আসলে কিভাবে সম্পর্কিত। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমরা ফিল করে দেখেছো যে যখন আমরা একটা স্প্রিং কে টান দিতে যাই শুরুতে টান দেওয়াটা অনেক সহজ। তুমি অল্প একটু টানলেই স্প্রিংটা বেশ চলে আসে।
কিন্তু তুমি যত বেশি দূরে টানবা স্প্রিংকে, ততই এই স্প্রিংকে বড় করতে তোমার আরো বেশি কষ্ট হবে। অর্থাৎ স্প্রিংকে টান দিচ্ছ, যত বেশি বড় করতেছো তোমার হাতের বলটা আরো বেশি লাগতেছে, এবং একটা সময় গিয়ে দেখো তুমি বল দিলেও ওটা স্মরণ হচ্ছে না। সো অবশ্যই যত বেশি স্মরণ করব, ততই বেশি আমার বল লাগবে ওই স্মরণটাকে আরো সামনে নিয়ে যেতে। সুতরাং বোঝা যাচ্ছে স্মরণের সাথে বলের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক হারে বাড়ছে। সুতরাং এই জায়গা থেকেই আমরা আসলে লিখে দিই যে বলের সাথে স্মরণটা সমানুপাতিক। যেহেতু এজেন্টের বল এবং স্প্রিং এর বল দুইটা আসলে সমান, সো দুইটার ক্ষেত্রেই সূত্রটা লেখা যায়। সমস্যা লাগবে এখন ডিরেকশন নিয়ে, কারণ স্প্রিং এর বলের সাথে স্মরণটা একই দিকে কাজ করতেছে দেখে এখানে একটা প্লাস, সরি এজেন্টের বলের সাথে স্মরণটা একই দিকে কাজ করতেছে দেখে এখানে একটা প্লাস, কিন্তু স্প্রিং এর বলের সাথে স্মরণটা উল্টা দিকে আসছে দেখে এই জায়গাতে আমরা বসাই দেব একটা মাইনাস। এইবার আসো আমরা যদি সমান সমানে আনতে চাই, সমানুপাতিক থেকে সমান সমানে আনার একটাই উপায় আছে, এবং সারা জীবন ধরে এই উপায়টা কাজে লাগায় আসছো। সমানুপাতিক থেকে সমান সমানে আনতে হলে আমাদের দরকার হয় একটা ধ্রুবক। তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এখানে বসাই দিলাম, তাহলে আমাদের ইকুয়েশন গুলা একদম ক্লিয়ার। এইবার তাহলে আমরা বলতে পারি এই যে সমানুপাতিক ধ্রুবকটা বসাইলাম, এই সমানুপাতিক ধ্রুবকটা কে। এই কে এর যদি একটা পরিচয় দিতে চাই, তাহলে কে এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং এর বল ধ্রুবক। এইটা যদি আমি একদম প্রপার সংজ্ঞা আকারে তোমাকে বলতে চাই, তাহলে দুনিয়ার সকল ধ্রুবক যেভাবে বের করে এটাও আসলে ঠিক সেভাবেই বের করে, বাকি সব কিছুকে 1 করে দিয়ে। আমরা একটা সংজ্ঞা বলতে পারি এরকম যে একটা স্প্রিংকে 1 মিটার প্রসারণ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাই আসলে স্প্রিং ধ্রুবক। তার মানে একটা স্প্রিং আছে তোমার কাছে, তুমি এটাকে 1 মিটার প্রসারণ করবা বা 1 মিটার সংকোচন করবা, এই কাজটা করতে তোমার যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, ভালো কথা। সো এই পর্যন্ত আমরা স্প্রিং এর বল সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। এবার যদি আমরা স্প্রিং এর সমবায়টা একটু দেখতে চাই, তাহলে স্প্রিং এর সমবায় আমাদের নেক্সট টপিক ছিল। সেই স্প্রিং এর সমবায় দেখতে চাইলে আমরা কি বলবো, এই স্প্রিং একাধিক স্প্রিংকে আসলে দুই ভাবে সমবায় করা যায়, এবং সেই আদিকাল থেকে যখন চলতরিৎ পড়তে তখন থেকে তুমি এই দুইটা সমবায় সম্বন্ধে আইডিয়া রাখো। এইটা মনে করো আমার একটা স্প্রিং, এবং এই স্প্রিং এর সাথে আমি আরো একটা স্প্রিংকে জোড়া দিয়ে দিয়েছি। আচ্ছা, এভাবে এই স্প্রিংটার সাথে আমি আরেকটা স্প্রিংকে জোড়া দিয়ে দিলাম, এবং তারপরে তাদের সামনে একটা বস্তু রেখে দিলাম। তাহলে প্রথম স্প্রিংটার যে স্প্রিং ধ্রুবক সেটা K1, দ্বিতীয় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক K2। এবার যদি আমরা চিন্তা করি যে দুইটা স্প্রিংকে আমি পরস্পর একটা একটার সাথে জোড়া লাগাই দিছি, একটার প্রথম মাথা আর একটার শেষ মাথার সাথে লাগানো আছে, এবং সামনে একটা বস্তু আছে, দুটাকে মিলে আমি বাইরে টানতেছি। এবার যদি আমি বলি যে দুইটা স্প্রিং মিলে যে সমবায়টা হলো এটা কোন সমবায়, তোমরা কিন্তু সবাই জানো এটা একটা সিরিজ সমবায়। কারণ সেই ছোটবেলা থেকেই আমরা পড়তেছি যে ভাই একটার শেষ মাথা যদি আরেকটা শুরু মাথার সাথে লাগানো থাকে, তাহলে সেই সমবায়কে আমরা বলি শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। তাহলে এই সিরিজ বা শ্রেণী সমবায়ের ভিতরে আমরা যদি স্প্রিংটাকে লাগায় রাখি, তাহলে এই স্প্রিংটার একটা তুল্য স্প্রিং ধ্রুবক আসবে, ঠিক তুল্য রোধের মতোই, চলতরিতের মতোই। তাহলে দুইটা স্প্রিং মিলে আমি যদি একটা স্প্রিং দিয়ে কাজ করাতে চাই, তাহলে সেই স্প্রিংটার আসলে স্প্রিং ধ্রুবক কত হবে সেটাই আমার তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে এই দুইটার জায়গায় আমি একটা স্প্রিং ধ্রুবক ইউজ করব, এবং সেটাকে আমি বলবো তুল্য স্প্রিং ধ্রুবক। সেটা কত হবে, এই সূত্রটাও সবার জানার কথা ইতিমধ্যেই, যে রোধের সাথে এটা সম্পর্ক আসলে উল্টা। তার মানে রোধে সিরিজ কানেকশন হলে জাস্ট যোগ হয়ে যেত, এখানে কিন্তু উল্টো জিনিসটা হবে। সুতরাং এখানে হবে K1 ইনভার্স প্লাস K2 ইনভার্স সাথে হোল ইনভার্স। এবার যদি আমরা অন্য কানেকশনটা দেখতে চাই, অন্য কানেকশন কি সেটাও তোমরা জানো, অন্য কানেকশনটা হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশন কেমন হয় দেখতে, এখানে একটা স্প্রিং আছে K1, এখানে আরেকটা স্প্রিং আছে K2, এদের দুজনের সাথে একসাথে একটা বস্তু লাগানো আছে। তাহলে এটা আমাদের প্যারালাল কানেকশন, এবং যেহেতু অলরেডি বলে ফেলছি যে রোধের সাথে এটা সম্পর্ক আসলে উল্টো, তাহলে আমরা এখানে বলতে পারি যে এবার যে আমার ইকুইভ্যালেন্ট তুল্য স্প্রিং ধ্রুবক আসবে সেটা আসবে জাস্ট দুইটার যোগফল। তার মানে রোধের সিরিজে যা হতো এখানে প্যারালালে তা হবে, রোধে প্যারালালে যা হতো এখানে সিরিজে তাই হবে। প্যারালালের আরো কয়েকটা ছবি একটু তোমাদের দেখে রাখা প্রয়োজন। এটাই যে শুধুমাত্র প্যারালাল কানেকশন তা কিন্তু না, প্যারালালে আরো একটি কানেকশন আছে, একটু দেখে রাখো তোমাদের জন্য সুবিধা। এখানে মনে করো একটা স্প্রিং দিলাম, মাঝে বস্তুটা রাখলাম, আবার এখানে একটা স্প্রিং দিয়ে দিলাম, এইটাও কিন্তু ভাই প্যারালাল কানেকশন।
অনেক সময় এগুলো দেখে মানুষ ভয় পেয়ে যায় যে আমার তো ইউজুয়ালি আমি যেটা দেখে অভ্যস্ত সেই জিনিসটা দেয় নাই। এভাবে দিলেও কিন্তু আমরা প্যারাল কানেকশনই বলি, কারণ এক মাথার বস্তুর সাথে লাগানো, আরেক মাথা গ্রাউন্ডে, এক মাথার বস্তুর সাথে লাগানো, আরেক মাথা গ্রাউন্ডে, সেটাও কিন্তু প্যারাল কানেকশন, সেম একই ফর্মুলা আসবে। আচ্ছা, স্প্রিং এর সমবায় তো পড়ে ফেললাম, স্প্রিং যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা তুল্য স্প্রিং ধ্রুবক কিভাবে পাই? এইটাও বেশ নাইস, এবং এটার জন্য কিন্তু তোমাদের অনেক বড় বড় সূত্র মুখস্থ করার দরকার নাই। যেভাবে আমরা ছোটবেলায় মানে আমরা অনেক জায়গায় দেখে থাকি যে শর্টকাট হিসাবে এই কানেকশনটা করতে অনেক বড় বড় সূত্র লেখা থাকে। আমরা খুব সিম্পল একটা কনসেপ্ট দিয়ে বুঝে ফেলবো। মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, আমি যদি জাস্ট এই পাশে একটু ছোট করে একটা জায়গা নিয়ে নিই। মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে তুমি সমান এন ভাগে সমান এন অংশে বিভক্ত করে ফেললে। তার মানে একটা বড় স্প্রিং ছিল, তুমি সেই বড় স্প্রিংটাকে কেটে সমান এনটা ভাগ করে ফেলছো। তাহলে তুমি যে ভাগ করে ফেললা সেই স্প্রিং গুলা কি আগের স্প্রিং এর থেকে ছোট হলো না বড় হলো? অবভিয়াসলি ছোট হলো। অনেক বড় একটা স্প্রিং ছিল, এটাকে কেটে 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 এন ভাগ করে ফেলছি। স্প্রিং যদি আগের থেকে ছোট হয় সেটার কে বাড়বে না কমবে? চিন্তা করে দেখো তো, খুব সিম্পল চিন্তা করতেছি। যদি একটা স্প্রিং বড় হয় আর একটা স্প্রিং ছোট হয়, এই দুইটার মধ্যে কোনটাকে 1 মিটার প্রসারণ করতে আমার বেশি কষ্ট হবে? চিন্তা করে দেখো। আমি যদি বলি একটা বেশ বড় স্প্রিং আছে আমার কাছে এবং সেই স্প্রিংটাকে আমি 1 মিটার লম্বা করতে চাই, তাহলে এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন না, টান দিলা 1 মিটার লম্বা হয়ে গেল। সো এই বড় স্প্রিংটার কিন্তু 1 মিটার প্রসারণে কষ্ট কম, তার মানে এই বড় স্প্রিংটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কে কম। ছোট স্প্রিংটার ক্ষেত্রে কিন্তু কাহিনী উল্টা, এটাকে 1 মিটার প্রসারণ করতে কিন্তু তোমার জান বের হয়ে যাবে, সুতরাং এইটার কিন্তু কে অনেক বেশি। সুতরাং আমরা এই আলোচনা থেকেই বুঝতে পারতেছি যখন আমি একটা বড় স্প্রিং কে কেটে এন অংশে ভাগ করতেছি তখন আমার তুল্য যে স্প্রিং ধ্রুবক, পরবর্তী যে ছোট অংশগুলা স্প্রিং ধ্রুবক, সেই ছোট অংশগুলা স্প্রিং ধ্রুবক কিন্তু বেড়ে যাওয়া উচিত, কারণ ছোট একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বড় স্প্রিং এর থেকে বেশি হয়। সেক্ষেত্রে এই ছোট ছোট অংশগুলার যে স্প্রিং ধ্রুবক, সেই ছোট ছোট অংশগুলার স্প্রিং ধ্রুবক হবে আগের বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের থেকে বেশি। যেহেতু আমি সমান এন অংশে ভাগ করছি, তার মানে আগের স্প্রিং গুলা স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে ছোট স্প্রিং গুলা স্প্রিং ধ্রুবক হবে কে এর থেকে এন গুণ। এবার তাহলে উল্টা কাজটা করি। এবার বলি যে আমরা ছোট ছোট অনেকগুলা স্প্রিং ছিল, সেই ছোট ছোট অনেকগুলা স্প্রিং কে জোড়া দিয়ে দিয়েছি। তাহলে এমটা সমান স্প্রিং জোড়া লাগাচ্ছি। তাহলে চিন্তা করে দেখো তো, আগে ছিল ছোট ছোট স্প্রিং, জোড়া লাগানোর পরে কি হবে? বড় স্প্রিং হয়ে যাবে। তাহলে ছোট স্প্রিং এর থেকে তো বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কম হওয়ার কথা, তাহলে বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যেহেতু কম এবং আমি সমান সমান এমটা স্প্রিং জোড়া লাগাইছি, সুতরাং বড় স্প্রিংটা স্প্রিং ধ্রুবক হবে আগের ছোট ছোট স্প্রিং গুলোর থেকে এম ভাগের সমান। সো এই সিম্পল দুইটা কিন্তু ইউজ করেই আমরা স্প্রিং এর সমবায় করে ফেলতে পারি। তুমি যদি একটা বড় স্প্রিং কে এন অংশে ভাগ করে ফেলো তাহলে স্প্রিং ধ্রুবক বেড়ে যাবে, তাহলে বড় স্প্রিং এর থেকে এন গুণ হয়ে যাচ্ছে ওই ছোট স্প্রিং গুলার স্প্রিং ধ্রুবক। আর ছোট ছোট অনেকগুলা স্প্রিং কে জোড়া লাগাই দিলা, তাহলে স্প্রিং ধ্রুবক কমে যাওয়া উচিত, তাহলে ছোট স্প্রিং গুলা স্প্রিং ধ্রুবকের থেকে এম ভাগ হয়ে যাবে বড় স্প্রিংটা স্প্রিং ধ্রুবক। সো অনেকগুলো ইউজফুল কনসেপ্ট আমরা খুব ইজিলি শিখে ফেললাম। আমরা এখন সিরিজ দেখলে চিনবো, প্যারাল দেখলে চিনবো, কাটাকাটিও চিনবো, ইভেন আমরা স্প্রিং বলের যে কনসেপ্টটা সেটাও মোটামুটি ক্লিয়ার করে এসেছি। তাহলে চলো দেখি নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে আমাদের কাছে আছে স্প্রিং এর ভিতরে সঞ্চিত স্থিতিশক্তি। সো আমি যদি বলি স্প্রিং এর ভিতরে সঞ্চিত স্থিতিশক্তি আসলে কি, জিনিসটা কি? সো আমরা যখন একটা স্প্রিং কে টানি বা একটা স্প্রিং কে সংকুচিত করি, তখন বাইরে থেকে কিন্তু এজেন্ট হিসাবে আমরা একটা কাজ করি, রাইট? তাহলে আমি যখন এজেন্ট হিসেবে একটা কাজ করতেছি, মানে আমি একটা শক্তি প্রয়োগ করতেছি, সেই শক্তিটা যাচ্ছে কোথায়? শক্তি তো হারা যেতে পারে না। সো ওই শক্তিটাই কিন্তু আলটিমেটলি স্প্রিং এর ভিতরে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ইজিলি বলতে পারি এই যে স্প্রিং এর ভিতর সঞ্চিত স্থিতিশক্তি, এইটা আসলে এজেন্ট কর্তৃক কৃত কাজ। তার মানে এজেন্ট যে কাজটা করে সেই এজেন্ট কর্তৃক কৃত কাজটাই আসলে আমাদের স্প্রিং এর ভিতরে সঞ্চিত স্থিতিশক্তি। এবার যদি আমরা এই জিনিসটা একটু বের করার চেষ্টা করি যে ভাই আসলে এজেন্ট আসলে কতটুকু কাজ করে, সেটাই বাই করব। তাহলে এজেন্ট যখন তোমার স্প্রিংটাকে
মনে করো এখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে আমরা বলছি একটা সরণ ছিল এক্স আই, ইনিশিয়াল সরণ, সেখান থেকে টেনে আমি নিয়ে যাচ্ছি এক্স এফ বা ফাইনাল সরণে। তাহলে একটা স্প্রিং শুরুতেই এক্স আই পরিমাণ সরণে ছিল, ওকে আমি আরো টেনে এক্স এফ পরিমাণ সরণে নিয়ে গেলাম, আই ফর ইনিশিয়াল এন্ড এফ ফর ফাইনাল। তাহলে আমি এইটুক সরণ আসলে স্প্রিংটার মধ্যে ঘটাইছি। তাহলে অবশ্যই তোমরা একটু আগেই দেখছো যে স্প্রিং বলের একটা সূত্র আছে, যে এই বলটা আসলে সরণের সাথে পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কিভাবে বের করি সেটা কিন্তু লাস্ট লেকচার থেকে আমরা জানি। যদি কারো সন্দেহ থেকে থাকে লেকচার 1 দেখে আসার জন্য অনুরোধ থাকলো। তাহলে আমরা যখন পরিবর্তনশীল সরণ দিয়ে কাজ করি তখন আমরা কি বলি? তখন আমরা বলি কাজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আদি সরণ শেষ সরণ, এই দুটো আমার লিমিট, এবং এখানে আমার বসবে এফ ডি এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে বলের ইকুয়েশনটা কি ছিল সবার কি মনে আছে? আমি যদি বের করতে চাই এখানে এজেন্ট দ্বারা কৃত কাজ, তাহলে আমি এখানে বের করব এজেন্টের বল দিয়ে। এজেন্টের বলটা ছিল আমার কাছে কে এক্স, এবং এখানে সেই এক্স আই এক্স এফ। সুতরাং এখান থেকে সুন্দর করে ইন্টিগ্রেশন রেজাল্ট আমার কাছে চলে আসবে হাফ কে কমন নিলে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। খুব সিম্পলি কিন্তু আমরা এজেন্টের কৃত কাজের একটা ফর্মুলা এখান থেকেই ডিরাইভ করে ফেললাম। আমরা যদি এজেন্টের কৃত কাজের ফর্মুলা ডিরাইভ করে থাকি, আমরা কিন্তু চাইলে এখান থেকে স্প্রিং এর কৃত কাজের ফর্মুলাটাও ডিরাইভ করতে পারবো। দেখো তো স্প্রিং এর কৃত কাজ আর এজেন্টের কৃত কাজের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য শুধুমাত্রই বলে। তার মানে আমি যদি বলি এখানে এজেন্টের বল না বসায় স্প্রিং এর বল বসাবো, তাহলে সিম্পলি কে এক্স এর জায়গাটা মাইনাস কে এক্স চলে আসবে। সো পুরো হিসাবটাই একই রকম, জাস্ট সবকিছুর আগে একটা মাইনাস। তার মানে আমি যদি এখানে স্প্রিং দ্বারা কৃত কাজ বের করতে চাই, ডব্লিউ এস বের করতে চাই, তাহলে ডব্লিউ এস সিম্পলি হবে মাইনাস ডব্লিউ এ। তার মানে জাস্ট এতক্ষণ যা বের করছি তার সাথে একটা মাইনাস বসাই দিলে তুমি পেয়ে যাচ্ছ স্প্রিং দ্বারা কৃত কাজ। খুবই ভালো কথা। এবার তাহলে আমরা আরেকটা স্পেশাল কেস কনসিডার করবো এখান থেকে স্প্রিং এর ভিতরে সঞ্চিত স্থিতিশক্তির জন্য। তাহলে আমরা কিন্তু এতক্ষণ বলে আসছি যে এজেন্ট দ্বারা কৃত কাজ যা, স্প্রিং এর ভিতরে স্থিতিশক্তিও তাই। তাহলে আমি বলতে পারি যে এটাই আসলে স্প্রিং এর ভিতরে স্থিতিশক্তিরও ফর্মুলা। তাহলে স্প্রিং এর ভিতরে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। খুব ইজিলি কিন্তু আমরা স্থিতিশক্তির ফর্মুলা বের করে ফেলছি। এবার যদি আমরা এখানে আসি এবং এখানে এসে একটু চিন্তা করি যে আরেকটা স্পেশাল কেস কি হইতে পারে। মনে করো আগে থেকে সরণ নাই, স্পেশাল কেস এসপি লিখে রাখলাম। ধরো আগে থেকে সরণটা নাই, আগে থেকেই আমরা সাম্যাবস্থাতেই বসেছিলাম। তো সাম্যাবস্থায় যদি আমরা বসে থাকি, মনে করো এই পয়েন্টে বললাম সাম্যাবস্থায় আছি, মানে এক্স ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে টান দিয়ে আমি সামনে নিয়ে গেছি এবং এটার এক্স পরিমাণ সরণ ঘটাইছি। এবার তাহলে আমার কৃত কাজের ফর্মুলা কি বা স্থিতিশক্তির ফর্মুলা কি? এবার কিন্তু স্থিতিশক্তির ফর্মুলাটা আরো সিম্পল হয়ে যাবে, কারণ এবার আমার এক্স আইটা নাই। তাহলে এক্স আই যদি না থাকে আমি সিম্পলি লিখে দিতে পারবো হাফ কে এক্স স্কোয়ার, কোনো ভেজাল নাই। এক্স আই নাই, এক্স এফ এ বসাই দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার একদম স্ট্যান্ডার্ড একটা স্থিতিশক্তির ফর্মুলা যখন আমি সাম্যাবস্থান থেকে শুরু করতেছি। যদি সাম্যাবস্থান থেকে না শুরু করে একটা এক্স আই দিয়ে শুরু করি তাহলে এই ফর্মুলাটা বসবে, সিম্পল। আচ্ছা, তাহলে এইটা আমার কাছে থাকলো দুইটা ফর্মুলা, একটা স্পেশাল কেসের জন্য, আরেকটা যদি আদি সরণ থাকে সেটার জন্য। এবার আমরা একটু সামনে আগাবো। আমরা তো অলরেডি স্থিতিশক্তি পড়ে ফেলছি, স্থিতিশক্তির সূত্র হচ্ছে আমাদের কাছে এইটা। এখন চিন্তা করে দেখো তো এই যে সূত্রটা আমার কাছে আছে এইটা সর্বোচ্চ কত হতে পারে? এই যে এক্স আমি বলতেছি, এই এক্স এর পক্ষে সর্বোচ্চ কতটুকু যাওয়া সম্ভব? সো এক্স যেতে পারে তুমি যে কোনো পয়েন্টে। মনে করো ধরো আমি যদি এভাবে বলি যে স্প্রিং এ তুমি টানতেছো, সেই স্প্রিং টানলে কিন্তু তুমি যতটুকু টানবা তত বেশি স্থিতিশক্তি হতে পারে। এই স্প্রিং দিয়ে যদি তুমি দিন শেষে পর্যায়বৃত্ত গতি শুরু করো, টেনে ছেড়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা পাবা যে সর্বোচ্চ গতিশক্তি কত হতে পারে, সর্বোচ্চ স্থিতিশক্তি কত হতে পারে, এবং সেখান থেকে তুমি গতিশক্তির একটা ফর্মুলা পাবা। আজকে ওই পর্যন্ত যাবো না, কারণ আজকে পর্যায়বৃত্ত গতির ক্লাস হচ্ছে না। সো পর্যায়বৃত্ত গতির ক্লাসে যখন তুমি আবার এই স্প্রিংটা পড়াশোনা করতে যাবা তখন একটু মনে রেখো ভাই কিন্তু এই সেম স্থিতিশক্তি ফর্মুলাগুলো এখানে ডিরাইভ করে দেখাইছিল। ওখানে হয়তো ভাই সরাসরি লিখে দিবে যে আমরা যেহেতু জানি যে স্প্রিং এর স্থিতিশক্তি ফর্মুলা এটা হাফ কে এক্স স্কোয়ার, তো সেদিন আবার এই ক্লাসটা তুমি একবার ঘুরে যেতে পারো। আচ্ছা, তাহলে আমাদের কাছে স্প্রিং এর স্থিতিশক্তি ফর্মুলা চলে আসলো এবং আমরা এখানে মোটামুটি ভাবে পেয়ে গেলাম যে স্প্রিং দ্বারা কাজ কিভাবে বের করে এবং এজেন্ট দ্বারা কাজ কিভাবে বের করে,
এবং বিভব শক্তি যেহেতু স্থিতিশক্তি যেহেতু এজেন্ট দ্বারা কৃত কাজ, সো আমরা বিভব শক্তির ক্ষেত্রে সবসময় এজেন্টটা ইউজ করব। সো লাস্টে আরেকটা জিনিস লিখে রাখি, যদি এখান থেকে আমাকে স্প্রিং দ্বারা কৃত কাজ বের করতে হতো, তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজটা কিন্তু হয়ে যেত জাস্ট এটা মাইনাস। সো তেমন কোনোই ভেজাল নাই, জাস্ট তোমাকে দেখতে হবে যে কখন কার দ্বারা কৃত কাজটা কেমন হচ্ছে। থিওরি মোটামুটি পড়া শেষ, হোপফুলি সবার কাছেই থিওরি গুলো ক্লিয়ার। বিভব শক্তির ফর্মুলা, স্থিতিশক্তির ফর্মুলা পড়ে ফেলছি। এখন চলো আমরা সামনের দিকে যাই এবং কিছু ম্যাথ করি। প্রথমে আমাদের কাছে আছে আইওটি 19-20 এর ম্যাথটা। তো আইওটি 19-20 এর ম্যাথে আমাদেরকে সুন্দর করে বলে দিছে যে স্প্রিং এর রেস্টোরিং ফোর্স বা স্প্রিং এর প্রত্যয়নী বলের যে ইকুয়েশন সেটা হচ্ছে F is equal to ax plus bx স্কয়ার, যেখানে আমাকে এটাও বলে দিছে যে a আর b হচ্ছে কনস্ট্যান্ট। সুতরাং তুমি যখন ইন্টিগ্রেশন করতে যাবা a আর b নিয়ে কোনো প্যাচাল নাই। the work done in stretching the upstretched rubber band by L is, তার মানে এই জিনিসটাকে আমি L পর্যন্ত স্ট্রেচ করব, তার মানে আমার যে লিমিট সেটা হচ্ছে 0 থেকে L। চলো তাহলে আমরা একটু করে ফেলার চেষ্টা করি এই ম্যাথটা। তো আমাদের কাছে F দেওয়া আছে, আমরা জানি W is equal to ইন্টিগ্রেশন অফ লিমিটটা হচ্ছে 0 থেকে L F dx। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বসাই দেব 0 থেকে L। F এর ফর্মুলা দেখা যাচ্ছে ax plus bx স্কয়ার, এর সাথে আমাদের কাছে dx। তাই যদি হয় তাহলে আমরা এরপরে করতে পারি যে ভাই আমরা এখানে একবারে ইন্টিগ্রেশনটা করে ফেলি। তোমরা একদিন ইন্টিগ্রেশনে বস হয়ে গেছে আমি শিওর। আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবে হচ্ছে ax স্কয়ার বাই 2 প্লাস এখানে আসবে হচ্ছে bx কিউব বাই 3, নিচে থাকবে আমার কাছে 0, উপরে l। যদি এখন লিমিটটা এখানে বসায় দিই, l বসায় দিলে জাস্ট এগুলা l আকারে বসে যাবে, al স্কয়ার বাই 2 প্লাস bl কিউব বাই 3। আর যদি 0 বসাই তাহলে জাস্ট মাইনাস 0 মাইনাস 0। তাহলে আমাদের কাছে ফাইনাল যে অ্যান্সারটা আসলো সেটা আসলো al স্কয়ার বাই 2 প্লাস bl কিউব বাই 3। সো আমরা কিন্তু সুন্দর করে ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। সো ওয়ার্ক ডানের যে অ্যান্সারটা সেটা আমাদের কাছে কত আসছে, সেটা আমাদের কাছে আসছে হচ্ছে al স্কয়ার বাই 2 bl কিউব বাই 3। কোথায় আছে দেখি তো, এটা আমাদের কাছে আছে 1 নাম্বার অপশনে। সো 1 নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে আইওটি 19-20 কিন্তু খুব পুরাতন আমলে দেয় নাই, তোমার খুব রিসেন্টলি এই ম্যাথটা দিছে। এবং পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ করতেছি সেটা একটা বিশেষ রূপ স্প্রিং বল দ্বারা কৃত কাজ, সেটাই আমাদের এখানে আছে। এবং আমরা স্প্রিং বলের ফর্মুলা সরাসরি ইউজ করতে পারি নাই, আমাদেরকে নতুন করে একটা ইকুয়েশন দিয়ে দিছে, সো আমাদের ইন্টিগ্রেশন করেই আসা লাগছে। হোপফুলি সবার কাছে ক্লিয়ার। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথটা যাই। তাহলে আমরা যদি নেক্সট ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে নেক্সট ম্যাথে আবারও স্প্রিং ব্যালেন্সের কথাই বলছে, এবং স্প্রিং ব্যালেন্সে বলছে যে লেন্থ অফ দ্য স্প্রিং ইজ 20 সেন্টিমিটার। তার মানে এইটার যে স্ট্রেচিং হবে সেই স্ট্রেচিংটা হবে 0 থেকে 20 পর্যন্ত। রিডিংটা আছে 0 থেকে 60। তার মানে স্প্রিং যখন 0 তে থাকে, এই লেন্থ যখন 0 তে তখন রিডিং 0, লেন্থ যখন 20 তখন রিডিং 60। সো এইটাই আমাদেরকে বুঝতে হবে, এটা লেন্থ যখন 20 সেন্টিমিটার তখন এটা রিডিং হচ্ছে 60 নিউটন, কারণ 20 সেন্টিমিটার পর্যন্ত স্ট্রেচ করতে পারবে, আবার রিডিংটা 60 নিউটন মধ্যে যেতে পারবে। সো 0 থেকে 20, 0 থেকে 60। এবার আসো, ফাইন্ড দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং when the reading is 40 নিউটন। তার মানে 40 নিউটন থাকা অবস্থায় পোটেনশিয়াল এনার্জিটা বের করতে বলা হয়েছে। শুড নট বি দ্যাট টাফ। চলো আমরা শুরু করে দেই। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে আমাদের কাছে 20 সেন্টিমিটার অবস্থায় 60 নিউটন আছে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কে বের করতে পারবো, কারণ আমার ইপি বের করতে হলে দিন শেষে আমার কে দরকার, কারণ ইপির ফর্মুলা আমাদের মনে আছে আশা করি, হাফ কে এক্স স্কয়ার। তাহলে আমি যদি কে বের করতে চাই তাহলে আমি বলতেই পারি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এফ হচ্ছে আমার কাছে 60 নিউটন এবং এক্স হচ্ছে আমার কাছে 20 সেন্টিমিটার, সো দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ 0.2 মিটার। সো 60 বাই 0.2, দেখি এটা কত আসে। সো 60 বাই 0.2 যদি আমরা করে ফেলি তাহলে আমাদের কাছে আসবে 300 নিউটন পার মিটার। সো 300 নিউটন পার মিটার হচ্ছে আমার কে। তাহলে কে যদি আমার 300 নিউটন পার মিটার হয় তাহলে এই কেটাকে আমরা এখন ইউজ করতে পারি। তাহলে আমি যদি 40 নিউটনে যাই, এবার যদি আমার কাছে এফটা 40 নিউটন থাকে তাহলে আমার দরকার এবার এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার জন্য হয়ে যাবে এফ বাই কে। তাহলে এফ হচ্ছে 40 আর একটু আগে আমরা কে বাই করছি 300। তাহলে এক্সটা আসলে কত, 40 বাই 300,
সো দ্যাট ইজ 2/15। আচ্ছা এক্স তো বের হয়ে গেছে, তাহলে এবার তো আর কোনো ভেজালই নাই। আমরা এখন সুন্দর করে বলতে পারবো যে ভাই তাহলে 40 নিউটনের যে ইপি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে হচ্ছে 300 আর এক্স হচ্ছে আমাদের কাছে 2/15 হোল স্কোয়ার। দেখি তো এটা কত আসে, ইন্টু হাফ ইন্টু 300, তো এটা আমাদের কাছে আসতেছে 8/3, অর্থাৎ আমরা বলতে পারি 2.67 জুল। কোথায় আছে এটা? এটা আছে সি নাম্বার অপশনে। তো সি নাম্বার অপশনটা কিন্তু খুব ইজিলি কারেক্ট হয়ে গেল। এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে ভাই একটা এমসিকিউ এত লেন্দি, মোটেই কিন্তু লেন্দি না। আমি লিখে লিখে কলেজে দেখে লেন্দি লাগতেছে। তুমি এইটা একবার ক্যালকুলেটরে বসাবা, এইটা একবার ক্যালকুলেটরে বসাবা, এইটা একবার ক্যালকুলেটরে বসাবা, কোনোটাতেই কিন্তু কোনো বড় সড়ো হিসাব নিকাশ লেখা লাগতেছে না, জাস্ট সূত্রটা মাথায় রাখা লাগতেছে, ক্যালকুলেটরে বসানো লাগতেছে। জাস্ট 300 মিটারটা তুমি খাতা কোনায় চিপায় লিখবা, আবার 2/15 খাতা কোনায় চিপায় লিখবা, আবার এটা ক্যালকুলেটরে বসায় অ্যান্সারটা দেখায় ফেলবা। এই সো তোমার কিন্তু এখানে 45 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি কখনোই লাগা উচিত না, এত লেন্দি এমসিকিউটা না। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। Two discs A and B are mounted coaxially on a vertical axis. আচ্ছা, the discs have moments of inertia I and 2I. তার মানে এর জন্য যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা আমাকে বলে দিচ্ছে I, B এর জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বলে দিচ্ছে 2I. Above the common axis, the disk A imparted an initial regular velocity of 2 omega. তার মানে ডিস্ক A তে ইনিশিয়াল যে মোমেন্ট ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি 2 ওমেগা, এবং বলে দিছে যে এই পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং কম্প্রেসড বাই ডিসটেন্স x1। তাহলে এর জন্য আমরা যে ডিসটেন্সটা ইউজ করব সেটা ইউজ করব x1। ডিস্ক বি তে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ওমেগা, এবং এখানে যে ডিসটেন্সটা বলছে সেটা বলছে আমাদের কাছে x2। আচ্ছা, both the discs rotate in clockwise direction, ratio of x1/x2। তাহলে আমাকে দিন শেষে বের করতে বলছে এই রেশিওটা, এটা চাইছে আমার কাছে। তাহলে আমার কাছে যদি এইটা চেয়ে থাকে তাহলে এখানে একটু ভালো মতো বুঝে নিতে হচ্ছে কি। আমার কাছে আছে একটা স্প্রিং, সেই স্প্রিং থেকে এনার্জি যাচ্ছে ডিস্ক গুলাতে। তাহলে স্প্রিং থেকে যদি ডিস্কে এনার্জি যায় তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি স্প্রিং এর যে এনার্জি অফ স্প্রিং ইজ গোয়িং টু দা এনার্জি অফ ডিস্কস। তাহলে যদি স্প্রিং থেকে এনার্জি ডিস্কে যায় তাহলে স্প্রিং এ যে পরিমাণ এনার্জি আসতেছে সেটাই ডিস্কের এনার্জি হইতে বাধ্য। তাহলে আমরা স্প্রিং এর যে এনার্জি সেটা এক পাশে লিখবো, ডিস্কের যে এনার্জি সেটা আরেক পাশে লিখবো, অবশ্যই এই দুইটা হইতে হবে ইকুয়াল। তাহলে প্রথমটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি বলতে পারি আসলে এর ক্ষেত্রে, সো ইন কেস অফ এ আমাদের কাছে স্প্রিং এনার্জি হচ্ছে হাফ কে x1 স্কয়ার, আর ডিস্ক এনার্জি হচ্ছে দেখাই যাচ্ছে যে এর জন্য আছে হচ্ছে হাফ আই, হচ্ছে আই কোনো সমস্যা নাই, এবং সাথে আছে ওমেগার জায়গায় 2 ওমেগা। বি এর জন্য আমরা তাহলে একইভাবে লিখতে পারি হাফ কে x2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ। এবার আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2i, এবং এখানে হবে আমাদের কাছে জাস্ট একটা ওমেগা স্কয়ার। তাহলে এই দুটাকে যদি এখন একটা একটা দিয়ে ভাগ করে দেই তাহলে মোটামুটি আমাদের কাজ কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে একটা একটা দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো হাফ কে x1 স্কয়ার বাই হাফ কে x2 স্কয়ার, আর এই পাশে আমাদের কাছে আসবে হচ্ছে হাফ আই ইন্টু 4 ওমেগা স্কয়ার, আর এখানে হাফ 2i সাথে ওমেগা স্কয়ার। তাহলে আমরা একটু কাটাকাটি করি আমরা, চলো। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এই হাফকে কাটা, এখানে হাফ আই, এখানে হাফ এবং আই কাটা, এই 4 এবং 2 কাটা, একটা 2 থেকে যাবে উপরে, আর এখানে ওমেগা স্কয়ার কাটা। তাহলে দিন শেষে আমাদের কাছে কত থাকতেছে ভাই? দিন শেষে আমাদের কাছে এখান থেকে থাকতেছে, আমি যদি এটা নিয়ে আসি, তো আমাদের কাছে এখানে দিন শেষে থাকতেছে x1 স্কয়ার বাই x2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে x1 স্কয়ার বাই x2 স্কয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে একটা 2। তাহলে আমাকে তো স্কয়ার বলাটা চাইনি, আমার কাছে শুধু x1 বাই x2 রেশিও। আমরা যদি একটা রুট করে দেই তাহলে আমরা পেয়ে যাব x1 বাই x2 ইজ ইকুয়াল টু √2। তাহলে দিন শেষে তোমার অ্যান্সার আসতেছে সি নাম্বারটা। সো এইটাও কিন্তু আসলে খুব একটা কঠিন ম্যাথ না, দেখে মনে হচ্ছে বিশাল বড় ম্যাথ, এবং মাঝে মধ্যে আইওটি এই কাজটা করে, একটা বড় ম্যাথ দেয়, এবং যেহেতু এটা ইংলিশে দিছে তোমার পড়তে একটু সময় নষ্ট হয়। তো যেটা করতে হবে
পড়তে পড়তেই বুঝতে পারতে হবে যে কোন কোন ইনফরমেশন আমার কাজে লাগবে, সো ওগুলা সাইড করে ফেলতে হবে ওরকম করে। সো আমি যেহেতু এখান থেকে ইনফরমেশন গুলো বের করে ফেলছি, বাকি ম্যাথটা কিন্তু সোজা। স্প্রিং থেকে এনার্জি ডিস্কে যাচ্ছে, সো স্প্রিং এনার্জি ডিস্ক এনার্জি সেম, ভাগ করে দিলাম, x1 বাই x2 অটো চলে আসলো। ভাগ কেন করলাম? কারণ রেশিওটা চাইছে আমার কাছে, 3 শেষে ভাগ করতেই হবে, সো ভাগ করে দিলাম, কাটাকাটি করলাম, রেশিও কিন্তু অটোমেটিক চলে আসছে। সো ম্যাথটা কিন্তু কঠিন না, জাস্ট বুঝাটা কঠিন যে ম্যাথে কি চাইছে। সো থরলি রিডিংটা একটু প্র্যাকটিসে রেখে বেশি 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 আইওটি প্র্যাকটিস করে এই ইংলিশ গুলা থেকে সহজে জিনিসটা বের করে আনা শিখতে হবে। চলো সামনে আগাই। 3 কেজি একটা বস্তুর উপরে একটি বল ক্রিয়াশীল আছে, বস্তুর অবস্থান সমীকরণ এত। এটা আমাদের অবস্থানের সমীকরণ, বা আমরা বলতে পারি এখান থেকে আমরা সরণটা বলতে, মানে চাইলে এখান থেকে বের করে ফেলা যাবে। যেখানে x এর মান মিটারে এবং t এর মান সেকেন্ডে, t is equal to 0 থেকে t is equal to 4 সেকেন্ড সময় বলটি দ্বারা কৃত কাজ বের করতে হবে। সো আমরা এটা দুই ভাবে করতে পারি এবং দুই ভাবেই করে দেখাই দিব তোমাদেরকে। একটা হচ্ছে সরণের সমীকরণ থেকে তুমি যাবা ত্বরণের সমীকরণে এবং ত্বরণের সমীকরণ থেকে বল বের করে ইন্টিগ্রেশন করবা, এটা হইতে পারে। চলো একটু ওটা দেখাই দিই। সো আমি যদি এখান থেকে x টা লিখি, x আমাদের কাছে সুন্দর করে আছে, x is equal to 3t minus 4t square plus t cube। তাহলে এটা আমার সরণের সমীকরণ, রাইট? তাহলে আমি এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম, dx dt, এটা আমাদের কাছে চলে আসবে t কিউবের জায়গায় একটা 3t স্কয়ার মাইনাস 8t প্লাস 3। তাহলে এখান থেকেই তুমি আরেকটা জিনিস একটু সুন্দর করে বলে দিতে পারো যে ভাই, যেহেতু আমার দিন শেষে যেহেতু আমাকে এইটা লিখতে হবে যে w is equal to f dx ইন্টিগ্রেশন, সুতরাং dx টা আমার লাগবে। তাহলে এখান থেকে একটু dx টা বের করে রাখি, dx টা আসতেছে আমাদের কাছে 3t স্কয়ার মাইনাস 8t প্লাস 3 dt। এইটা আমার কাজে লাগবে পরে, সেটাকে আমি একটু মার্ক করে রাখি। dx টা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। এইবার আসো এইটাকে নিয়ে একটু কাজ করি। আমার কাছে এইখান থেকে বের হয়েছে v, তো আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেই t এর সাপেক্ষে, তাহলে এটা এরকম দাঁড়াবে, এবং এটা হচ্ছে আমার ত্বরণ, এবং আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটা হবে আমার কাছে 6t মাইনাস 8। তাহলে আমি যদি ত্বরণ বের করে ফেলছি, এখান থেকে বল বের করা কিন্তু কোনো ব্যাপার না, কারণ বল হচ্ছে m ইন্টু a, এবং m দেওয়া আছে আমাদের কাছে 3 কেজি। আমরা যদি জাস্ট 3 দিয়ে এটাকে গুণ দিয়ে দেই, তাহলে এটা হবে 18t মাইনাস 24। তাহলে এটা কিন্তু বল বের হয়ে গেল। তাহলে বল যদি বের হয়ে যায়, বলের ইকুয়েশন যদি বের হয়ে যায়, তাহলে এই বলের ইকুয়েশনটাকে জাস্ট এখানে বসায় দেওয়া যায়। আমরা যদি বসায় দিই বলের ইকুয়েশনটাকে এখানে, তাহলে আমার কাছে কি দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে যে এখানে এটা হচ্ছে, আমি যদি বলি এখানে লিমিট থাকার কথা s1 s2, আই নো দ্যাট, মানে s1 s2 না, অ্যাকচুয়ালি x1 x2, আমরা এখানে একটু লিমিটটাকে শিফট করব এবং ঠিকঠাক মতো বসাবো। যেহেতু আমরা এখানে t নিয়ে কাজ করতেছি, সেটা আমরা এখানে বলবো ইন্টিগ্রেশন অফ t is equal to 0 থেকে 4, এবং এই জায়গায় f এর জায়গায় আমরা বসাবো 18t minus 24, dx এর জায়গায় আমরা এইটা বসাবো, সো দ্যাট ইজ 3t স্কয়ার মাইনাস 8t প্লাস 3 dt। সো এইবার জিনিসটাকে গুণ দিয়ে ইন্টিগ্রেশন করে দিবা। আমার সাজেশন থাকবে এটাকে গুণ দিয়ে কষ্ট করে ইন্টিগ্রেশন করতে যাবা না, এটাকে সরাসরি ক্যালকুলেটরে ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে বসাবা। যারা যারা জানো না ক্যালকুলেটর দিয়ে কিভাবে ইন্টিগ্রেশন সলভ করতে হয়, অন্যরকম পাঠশালা এবং আমাদের গ্রুপগুলোতে এর উপর অসংখ্য ভিডিও আছে, একটু কষ্ট করে ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওগুলো দেখে নিতে হবে। সো আমরা যদি এই জায়গায় সরাসরি ক্যালকুলেটরে বসে ইন্টিগ্রেশনটা করি, ক্যালকুলেটর আমাকে রেজাল্ট দিয়ে দিবে 528 জুল। এবার যাদের কাছে এই উপায়টা অনেক বেশি কঠিন লাগছে তাদের জন্য, ভাই তো বলছিলেন আরেকটা উপায় আছে, আরেকটা উপায় দেখায় দেন। আচ্ছা আরেকটা উপায় দেখাই দিই, চলো। তাহলে আমি যদি বিকল্প হিসাবে আরেকটা উপায় দেখাই দেই, তাহলে বিকল্প হচ্ছে আমাদের কাছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির একটা বড় সড়ো হিসাব নিকাশ ছিল, কাজ শক্তি উপপাদ্য, এবং সেই কাজ শক্তি উপপাদ্য দিয়ে কিন্তু আমরা এটা সলভ করতে পারি চাইলে। কাজ শক্তি উপপাদ্য মানে কি বলে? কৃত কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। তাহলে আমার এখান থেকে যদি এভাবে কৃত কাজটা বের করা লাগে, তাহলে আমার ভি দরকার, ইউ দরকার। তার মানে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমার বেগ দরকার, টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বেগ দরকার। এটা কিন্তু বের করার কোনো ব্যাপার না, কারণ এখানে আমি আসলে বেগটা বের করছিলাম, এই জায়গায় কিন্তু আমি বেগটা বের করে ফেলছিলাম। আমি যদি এখানেই বেগটা বের করে ফেলে থাকি, তাহলে আমি ইজিলি বলতে পারি যে ভাই
ডিএক্স বাই ডিটি এটাই আসলে বেগ, এবং এটা যে ফর্মুলা আমরা ওখানে বের করছিলাম সেটা ছিল 3t² মাইনাস 8t প্লাস 3। সো তুমি যদি এইভাবে তোমার অঙ্কটা করতে চাও তাহলে এখন তোমাকে বের করতে হবে জিরোতে বেগ, এটাকে আমরা বলবো ইউ, এবং এটা আসবে আমাদের কাছে কত, 0 0 প্লাস 3, সো দ্যাট ইজ 3 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের বের করতে হবে 4 সেকেন্ডে বেগ, এটাকে আমরা বলবো ভি, এবং এটা আসলে আমাদের কাছে 4 যদি বসাই দেই তাহলে 3 × 16 মাইনাস 8 × 4 প্লাস 3, দেখি তো কত আসে, 3 × 16 মাইনাস 32 প্লাস 3, এটা আমাদের কাছে আসতেছে 19। তাহলে এইবার কষ্ট করে এই দুইটা জিনিসকে আমাদের বসা দিতে হবে অ্যাকচুয়াল জায়গাতে। সেটা ইউ কে বসাবো ইউ এর জায়গায়, ভি কে বসাবো ভি এর জায়গায়, তাহলে কিন্তু ম্যাথ আসলে শেষ। সো হাফ ইন্টু 3 কেজি সাথে 19² মাইনাস 3², সো এবারও তোমাদের কাছে আসবে 528 জুল। সো যাদের ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলেটর করতে প্যারা নাই তারা এভাবে করতে পারো, এটাও খুব একটা কঠিন উপায় না। আর যাদের ডেফিনিট ইন্টিগ্রাল করতে খুব প্যারা লাগে তারা দুইটা জায়গার বেগ বের করে হাফ এম v² মাইনাস u² দিয়ে করতে পারো, এটাও খুব বেশি কঠিন কোনো ব্যাপার না। সো বুয়েট 16-17 ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, জাস্ট মানুষজন খেয়ে হারায় ফেলছে যে স্মরণের সমীকরণ দেওয়া আছে, বলের সমীকরণ তো দেওয়া নাই, কারণ ইউজুয়ালি বলের সমীকরণটা দেওয়া থাকে ওটাকে আমরা ইন্টিগ্রেশন করি। তো স্মরণের সমীকরণ দেওয়া থাকলেও আসলে কৃতকাজ বের করা তো কঠিন কিছু না, কারণ বল ওখান থেকেই বের করা যায়। হোপফুলি সবাই ম্যাথটা ক্লিয়ার। তাহলে চলো আমরা আমাদের সামনের টপিকটাতে চলে যাই। এবার আমাদের কাছে আছে বিভব শক্তি এবং গতিশক্তি, 3 স্টার একটা টপিক, এবং কেন 3 স্টারটা তুমি দেখেই বুঝতে পারতেছো, এখান থেকে বুয়েটে যতদিন এমসিকিউ ছিল ততদিনই এমসিকিউ আসছে, এবং তার মানে এখন এটা প্রিলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সিকের ওয়েটে গত 2 বছর ধরে এমসিকিউ আসছে, 2 বছর ধরেই আসতেছে, ইভেন লাস্ট ইয়ারও এখান থেকে একটা প্রশ্ন আসছে, তোমরা ভিতরে দেখতে পাবে। কুয়েটের মধ্যে আসছে, রুয়েটের মধ্যে আসছে, চুয়েটে আসছে, বুটেক্সে 3 বার আসছে, আইওটিতে তো অসংখ্যবার আসছে। সো এমন কোন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নাই যেখানে যেখানে বিভব শক্তি গতিশক্তি থেকে এমসিকিউ আসে নাই এখন পর্যন্ত। সো তোমার বছরও একটা অ্যাটলিস্ট আসবেই, যে কোনটা ভার্সিটি দিবেই, মোটামুটি লিখে দেওয়া যায়। রিটেনে যদি চিন্তা করি, বুয়েট খুব রিসেন্টলি দিছে, কুয়েটে যতদিন ছিল কুয়েটও দিছে, রুয়েটও দিছে, চুয়েটও দিছে, বুটেক্সও দিছে। সো আইওটিতে কেবলমাত্র রিটেন নাই দেখে ওরা দিতে পারে নাই, নাহলে ওরাও দিয়ে দিত। সো খুব খুব ইম্পর্টেন্ট বোথ ফর এমসিকিউ এন্ড রিটেন। সো 3 স্টার আসলে কম হয়ে গেছে, আমি আরো 2টা স্টার বাড়াই দিই। সো 5 স্টার টপিক একটা টপিক, এবং এটা তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে, না হলে ধরা খাবাই। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে অবশ্যই আমরা দেখব থিওরি। আমরা অলরেডি জানি যে বিভব শক্তির যে ফর্মুলা সেটা আমাদের অতি পরিচিত, ইপি ইজ ইকুয়াল টু mgh। সো আমরা যদি বিভব শক্তি এবং গতিশক্তি যেহেতু আমরা একসাথেই পড়তেছি, সো গতিশক্তির ফর্মুলাটা এখানেই পড়ে ফেলবো। গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা কিভাবে p²/2m হয় এটা একটু দেখাই দেই, না হলে অনেকের কোশ্চেনটা থেকে দেয় শেষ পর্যন্ত, ভাই কোত্থেকে এটা আসলো। সো আমরা একটু আগেই দেখলাম ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো আমি যদি এটাকে একটু টুইক করি তাহলে আমি বলতে পারবো mv²/2। এখান থেকে আমার ভরবেগ আনতে হলে একটা m বেশি দরকার, তাহলে উপরে নিচে m দিয়ে গুণ করে দিলাম। এবার বলতে পারবো ভরবেগের যে mv সেটা স্কোয়ার/2m, তাহলে এবার ভরবেগের p বসায় দাও, তাহলে p²/2m। এই যে ফর্মুলাটা এখানে দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু একটা জিনিস বেশ পরিষ্কার। আমরা চাইলে এইভাবে জিনিসটা লিখতে পারি যে যদি একটা বস্তুর ভর কনস্ট্যান্ট থাকে, যেটা ইউজুয়ালি বস্তুগুলোর মধ্যে থাকে, সেক্ষেত্রে গতি শক্তিটা সমানুপাতিক অফ p²। তাহলে ভরবেগের সাথে স্কোয়ার হারে সমানুপাতিক হচ্ছে গতি শক্তি। তাহলে তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো না, যাতে সবার মনে থেকে থাকে ek1/ek2 is equal to p1/p2। সো আমরা খুব ইজিলি জিনিসটাকে লিখে দিতে পারি ek1/ek2 is equal to p1/p2 হোল স্কোয়ার। বা উল্টা হবো তাহলে তুমি এভাবে লিখতে পারো, যদি তোমার উল্টা লিখতে মন চায় সেক্ষেত্রে তুমি লিখতে পারো p1/p2 is equal to √ek1/ek2। দুইটাই তোমার মাঝে মধ্যেই কাজে লাগতে পারে। তোমাকে যদি কখনো এই
ভরবেগের সাথে গতিশক্তির ফরমেশন করতে বলে, সেক্ষেত্রে এটা যেমন তোমার কাজে লাগবে তেমনি এইটাও তোমার কাজে লাগবে। সেখান থেকে আমরা মোটামুটি গতিশক্তি এবং বিভব শক্তি সম্বন্ধে একটা ছোটখাটো আইডিয়া পাইলাম। এছাড়া আমরা একটা জিনিস জানি, 9-10 থেকেই জানি, লিখে দেওয়ার দরকার নেই আমি জানি, স্টিল আমি লিখে দিলাম, কারণ যদি তোমাদের পিডিএফটা তখন তোমরা পাবা তখন এক নজরে দেখে নিতে পারো। যান্ত্রিক শক্তির নিত্যতা আমাকে বলে বিভব শক্তি এবং গতি শক্তির যে যোগফল এইটা সব সময় কনস্ট্যান্ট। সো আমার যে টোটাল যান্ত্রিক শক্তি সেটা সবসময় কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্টই থাকে তার আসলে মানে কি? তার মানে হচ্ছে যখন তুমি উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছ তখন এই যে টোটাল এনার্জি যেটা কনস্ট্যান্ট থাকতেছে, এই টোটাল এনার্জি একদম উপর থেকে একটা বস্তুকে ছেড়ে যখন তুমি নিচে পাঠাচ্ছ তখন এই হাইয়েস্ট পয়েন্টে সম্পূর্ণটাই থাকে বিভব শক্তি। এই হাইয়েস্ট পয়েন্টে সম্পূর্ণটাই থাকে বিভব শক্তি, সেখানে আমি বলতে পারি সর্বোচ্চ বিভব শক্তি আছে, এবং এই ক্ষেত্রে পুরা বিভব শক্তিটাই আসলে টোটাল এনার্জি হয়ে যায়। তার মানে এই পয়েন্টে আমার গতিশক্তি থাকে 0। আবার লাস্ট পয়েন্টটাতে যদি আমি যাই তাহলে এই পয়েন্টটা আমি পাবো সর্বোচ্চ গতিশক্তি, এবং তার মানে পুরা গতিশক্তিটা টোটাল এনার্জি, এবং এই ক্ষেত্রে আমার বিভব শক্তিটা থাকে 0। মাঝের যে কোনো পয়েন্ট নিয়ে আমাদের হিসাব নিকাশ করা লাগে, এটা আমরা আরো ম্যাথ করতে গিয়ে দেখবো, ম্যাথ করার মাধ্যমে জিনিসটা আমরা বুঝতে থাকবো। তাহলে মোটামুটি গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে যে থিওরিটিক্যাল আলোচনা সেটা এখানেই শেষ। আমরা এখন চলে যাব ম্যাথে। ওকে, আমরা যদি এখন ম্যাথে চলে যাই, চলো ম্যাথে যাই। প্রথমে আমাদের কাছে সিকিউরিটি গত বছরের প্রশ্নটা আছে। 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিছি, কোন পয়েন্টে গিয়ে, এটা হচ্ছে আমার তাহলে 30 মিটার উচ্চতা, কোন পয়েন্টে গিয়ে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তার মানে গতি শক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ, ভূমি থেকে উচ্চতাটা তাহলে আসলে কত, এটা চাওয়া হয়েছে আমাদের কাছে। তাহলে আমাদের কাছে যদি এটা চাওয়া হয় তাহলে এটা প্রথমত বের করা একটা খুব মানে যেটা আমরা 9-10 এ যেভাবে ম্যাথ করতাম সেভাবে বের করা যায়, যে ভাই হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু mg 30 মাইনাস এক্স। সো আমরা ছোটবেলার মতো করে বের করতে পারি। আচ্ছা দুঃখিত, কি লিখলাম? সো 2 ইন্টু mg h। সো আমরা এইভাবে বের করতে পারি। এভাবে কিভাবে বের করে একবার তাও দেখাই দিই, যদি কারো শর্টকাট পছন্দ না হয় তাহলে লং কাটে বের করতে পারো, সেটা দেখাই দিই একবার। আমাদের কাছে থাকতেছে এখানে পুরো 30 মিটার, এই 30 মিটার উপর থেকে ফালাই দিছি, এবং ফালাই দিলে কি হবে, এই বস্তুটার কোনো একটা পয়েন্টে এসে গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। যেহেতু গতিশক্তি বড় সেহেতু একটু নিচেই আসবে, আমি এটাকে ঠিকঠাক আঁকি, নিচের দিকে হবে, তাই তো? তাহলে এরকম পয়েন্টে মনে করো গতিশক্তি হয়ে গেল বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এই পয়েন্টটার জন্য আমি বলতে পারি এইটুকু হচ্ছে ভূমি থেকে উচ্চতা h, আর বাকিটা হচ্ছে 100 মাইনাস, সরি 100 কেন হলো, টোটালটা হচ্ছে 30, সো বাকিটা হচ্ছে 30 মাইনাস h। এই যে 30 মাইনাস h এটা হচ্ছে সরণ, উপর থেকে নিচ পর্যন্ত পড়ছে, তো সরণ হচ্ছে 30 মাইনাস h, আর ভূমি থেকে উচ্চতা হচ্ছে h। তাহলে আমি যখন mgh বলবো তখন এটা ভূমি থেকে উচ্চতা কাউন্ট করতেছি, আর এই হাফ এম ভি স্কোয়ারের মধ্যে যখন আমি সরণটা নিয়ে আসবো তখন আমি নিয়ে আসবো 30 মাইনাস h। তাহলে এখানে যদি কন্টিনিউ করি তাহলে আমাদের কাছে ভি স্কোয়ার জিনিসটাকে একটু পাল্টাই নিতে হয় আমাদেরকে। সো এই ভি স্কোয়ারটা আমাদের কাছে আসবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, সরণটা হচ্ছে 30 মাইনাস h। সো আমরা এখান থেকে পাবো যে ভাই ইউ স্কোয়ার যেহেতু একটা জিরো, সেহেতু আমরা ভি স্কোয়ারের জায়গায় বসাই দিতে পারবো হাফ এম 2g 30 মাইনাস h, এবং এখানে আমাদের কাছে থাকতেছে 2 ইন্টু mgh। তো বুঝতেই পারতেছো যেখানে একটু কাটাকাটি যাবে, এবং m এর সাথে m কাটা, g এর সাথে g কাটা, 2 এর সাথে 2 কাটা, তাহলে আমার কাছে এখানে থাকতেছে দিন শেষে হাফটাকে একবার উপরে পাঠিয়ে দিই, তাহলে 30 মাইনাস h, আর এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিলে থাকতেছে আমাদের কাছে একটা 2h, তাইলে 3h ইজ ইকুয়াল টু 30 and h is equal to 10। সো এইটা হচ্ছে আমাদের লং কাট, এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 10 মিটার হচ্ছে আমাদের উচ্চতা। সো এই লং কাটে তোমরা সারা জীবন ম্যাথটা করছো, 9-10 থেকে করে আসতেছো, আমি শিওর তোমরা সবাই পারো, তাও একবার দেখাই দিলাম। এবার আসি যে আমাদের যখন এখন এমসিকিউ তে ম্যাথটা আসবে বা সিকিউ তে আসবে, আমরা শর্টকাটে কিভাবে এটা করতে পারি।
আমি যদি শর্টকাটে এই ম্যাথটা তোমাদের করে দিতে চাই, এই পাশে শর্টকাটে করাইতে হলে সো একটু লিখে দিই শর্টকাট। আমাদের কাছে শর্টকাটের জন্য একটু ছবিটা ঠিক মতো বুঝতে হবে। আমরা যে ছবিটা আঁকছি এই ছবিটার মধ্যে দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। এক হচ্ছে এই যে আমার কাছে প্রশ্নটা দিছে, এই প্রশ্নটা আসলে হচ্ছে অনুপাতটা কত চাওয়া হয়েছে। অনুপাতটা চাওয়া হয়েছে 1:2। গতিশক্তি এবং বিভব অনুপাতটা এখানে 1:2। এই জায়গাটাতে সেকেন্ড যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে কে বড়, গতিশক্তি না বিভব শক্তি। অবশ্যই বিভব শক্তির দ্বিগুণ যেহেতু গতিশক্তি, তার মানে গতিশক্তি এখানে বড়। তাহলে গতিশক্তি কোথায় বড় হয়? মাটিতে না আকাশে? অবশ্যই মাটিতে। যত বেশি মাটির কাছে আসবে তত বেশি গতিশক্তি, যত বেশি আকাশে উঠবা তত বেশি বিভব শক্তি। তাহলে যেহেতু গতিশক্তি বড়, তাহলে ছবিটা আমরা ঠিক মতো আঁকবো এবং মাটির কাছে রাখবো বিন্দুটাকে। তার মানে এই নিচের অংশটা হবে কম, উপরের অংশটা হবে বেশি। টোটালটা হচ্ছে আমার 30 মিটার এবং চা হয়েছে 1:2 অনুপাত। সো এই 30 কে আমরা সিম্পলি 1:2 অনুপাতে ভাগ করে ফেলবো। যদি কারো অনুপাতে সমস্যা থাকে তারা একটু 9-10 আবার পড়ে আসতে হবে। সো অনুপাত আশা করি সবাই পারি। 30 কে যদি আমি 1:2 তে ভাগ করি তাহলে এক পাশে আসবে 1/3, আরেক পাশে আসবে 2/3। সো এক পাশে আসতেছে আমার কাছে 10 মিটার, আরেক পাশে আসতেছে 20 মিটার। তাহলে কোন পাশে কোনটা বসাবা? যে পাশে কম, মাটির কাছে কম থাকার কথা কারণ গতিশক্তি বড়, তাহলে কম পাশে আমরা কমটা বসাবো, বেশি পাশে আমরা বেশিটা বসাবো। তাহলে দেখো তো ভূমি থেকে উচ্চতা কোনটা আসতেছে? ভূমি থেকে উচ্চতা আসতেছে 10 মিটার। সো শর্টকাটে কিন্তু আমরা এক টানে বলে ফেলতে পারি যে ভূমি থেকে উচ্চতা কত আসতেছে। ছোট করে রিক্যাপ করে দিই যারা ধরতে পারেনি তাদের জন্য। আমরা এখানে সিম্পলি চিন্তা করছি কে বড়, গতিশক্তিটা বড়, তাই পয়েন্টটা হবে ভূমির কাছে। সো ছবিটা ঠিক মতো আঁকছি ভূমির কাছে পয়েন্টটা দিয়ে, তার মানে এটা ছোট হবে এটা বড় হবে, এটা আগে বুঝে নিলাম। এবার আমার অনুপাত কত চাওয়া হয়েছে? গতিশক্তি বিভব অনুপাত চাওয়া হয়েছে 1:2। তাহলে আমরা 1:2 তে টোটাল হাইটটাকে ভাগ করে দিলাম, এক পাশে 10 এক পাশে 20, ছোট পাশে ছোট বড় পাশে বড়। ভূমি থেকে উচ্চতা কোনটা আসছে খেয়াল করলাম 10 মিটার আসছে, সেটাই আমাদের অ্যান্সার। সো শর্টকাটটা আরেকটু বেশি ইনটুইটিভ, সময় কম লাগে। হোপফুলি আমরা যখন সামনে থেকেই ম্যাথগুলো করতে যাব আমরা শর্টকাটে একবারে ফেলে দিতে পারবো। চলো তাহলে সামনে যাই। একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক। তাহলে বালকের ভর বললাম m, তাহলে লোকের ভর হচ্ছে 2m। তাহলে এটা হচ্ছে আমার কাছে বালক, এইটা হচ্ছে আমার কাছে লোক। আচ্ছা, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। আচ্ছা বললাম তাহলে বালকটি মনে করো v1 বেগে দৌড়াচ্ছে, লোকটা তাহলে v2 বেগে দৌড়াচ্ছে। বালকটার গতিশক্তি মনে করো ek1, লোকটার যে গতিশক্তি সেটা হচ্ছে ek2। আচ্ছা, লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তি অর্ধেক বলা আছে, তো এটাকে ek2 লেখার দরকার নাই। লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি এটা ek হইলে এটা হবে ek/2। আচ্ছা, সেবার যদি আমরা চিন্তা করি লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়াইতো তাহলে গতিশক্তি বালকটি সমান হয়ে যেত। ভালো কথা। তাহলে আমাদের বের করতে হবে দুজনেরই আদি বেগ। তাহলে v1 এবং v2 আমাদের বের করতে হবে। চলো প্রথম দিকে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু ইউজ করে ফেলি। আমরা অলরেডি জানি ek ইজ মানে বালকটা হচ্ছে ek আর লোকটার হচ্ছে ek/2। তার মানে আমি দুই পাশে ek এর ইকুয়েশনটা লিখে ফেলতে পারি, তাহলে আমি ইজিলি বলতে পারবো যে বালকের যে গতিশক্তি ek সেটা আমাদের কাছে আছে হচ্ছে ½ m v1 স্কয়ার। সো আমি যদি এত কষ্ট না করে একবারই লিখি কারণ কষ্ট করতে মন চাচ্ছে না, আমরা বলতেই পারি যে বালকের গতিশক্তি হচ্ছে ½ m v1 স্কয়ার। এটা তাহলে আমার কাছে কি দাঁড়াচ্ছে? এইটা আমার কাছে দাঁড়াচ্ছে লোকটার গতিশক্তির দ্বিগুণ। তাহলে লোকটার গতিশক্তি যদি আমি দ্বিগুণ বলি এটাকে, তার মানে এইটা হচ্ছে 2 ইন্টু লোকের গতিশক্তি। সো লোকের গতিশক্তিও কিন্তু আমাদের কাছে ½ ইন্টু 2m ইন্টু v2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা v1 আর v2 একটা সম্পর্ক বাই করতে পারবো। চলো আমরা সম্পর্ক বাই করে ফেলি। শুরুতে দেখা যাচ্ছে ½ কাটা m কাটা। তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? আমাদের কাছে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 4v2 স্কয়ার। আমরা যদি রুট করে দেই তাহলে আমরা পেয়ে যাব v1 ইজ ইকুয়াল টু 2v2। তার মানে বালকটার যে আদিবেগ সেটা লোকটার আদিবেগের দ্বিগুণ। বাহ, সুন্দর কত হয়ে গেল জিনিসটা আমাদের কাছে। তাহলে এইটুকু যদি আমরা বের করেই ফেলতে পারি তাহলে বাকি ম্যাথ তো আমাদের কাছে খুব একটা কঠিন না। সেকেন্ড যে শর্তটা আমাকে দিছে সেটা মোটামুটি লিখে ফেলতে পারলেই ম্যাথটা এখন হয়ে যাবে। তাহলে আমরা এখন বলবো যে লোকটা তার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বাড়াইতে পারতো তাহলে তার গতিশক্তি বালকটার গতিশক্তির সমান হতো, রাইট?
তাহলে লোকটা তার বেগ এখন 1 মিটার পার সেকেন্ড বাড়ায় ফেলবে। তাহলে লোক তার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ায় ফেললে কি হবে? বালকের গতিশক্তি হাফ mv স্কোয়ার এবং লোকের গতিশক্তি হয়ে যাবে এখন হাফ 2m ইন্টু v1 যদি এখানে ইউজ করছি ওখানেও আমরা v1 ইউজ করে ফেলতে পারি, আচ্ছা বা উল্টাও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি যদি এখানে লিখি v2 প্লাস 1 হোল স্কোয়ার, আস্তে আস্তে যাবো, সমস্যা কি? সো লোকের বেগ আগে ছিল v2, এখন 1 মিটার পার সেকেন্ড বাড়ায় ফেলছে। 1 মিটার পার সেকেন্ড যদি বাড়ায় ফেলছে, তাহলে আমরা এই জায়গায় এখন v1 2v2 ইউজ করে ফেলবো। তাহলে v1 2v2 ইউজ করলে হাফ mm তো কাটা, mm রেখে লাভ নাই, m আর m কাটা। তাহলে এখানে আমরা এখন লিখবো হাফ v1 এর জায়গায় 4v2 স্কোয়ার, এখানে আমাদের কাছে থাকবে তাহলে হাফ ইন্টু সো এখানে যেহেতু আমাদের কাছে 2 আছে, সো 2 আর মানে হাফ আর 2 তো আছেই, সো আমরা এখানে আর এত কাটাকাটি করবো না, সো আমরা এখানে লিখে দিব 4v2 স্কোয়ার, হাফ হাফ কেটে ফেলি, তাইলে হাফ হাফ কাটলে তো গেঞ্জাম শেষ, সেখানে হাফ হাফ কেটে ফেললাম, তাহলে এই হাফটা থাকবে না। এই জন্যই বলতেছি যে দুই পাশ থেকে তো হাফ উদয় রাখছি, তাহলে হাফটা থাকবে না, তাহলে এখানে আমাদের কাছে আছে জাস্ট 2, সেখানে আমাদের কাছে জাস্ট 2v2 প্লাস 1 হোল স্কোয়ার আছে। এবার দুই পাশে সুন্দর করে রুট করে দাও, রুট করে দিলে এই পাশে চলে আসবে 2v2, আর এই পাশে রুট করে দিলে আসবে √2v2 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা এখন v2 এর ভ্যালু বের করে ফেলবো, এবং এখান থেকে v2 এর ভ্যালু আমি সলভ করে বের করি, তাহলে এটা আমার কাছে আসবে হচ্ছে 2.41 মিটার পার সেকেন্ড। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে এখন সিম্পলি আবার v1 টা বের করে ফেলা। v1 টা হচ্ছে আমাদের কাছে 2v2, তাহলে এটা আমাদের কাছে চলে আসবে 2 ইন্টু 2.41, দ্যাট উইল বি 4.82 মিটার পার সেকেন্ড। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো কোথায় আছে? আচ্ছা, আমাদের কাছে এটা আছে হচ্ছে এই জায়গাটাতে। সো ই নাম্বারটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু একটু লেন্দি, এটা আমি অস্বীকার করবো না, ম্যাথটা একটু লেন্দি, বাট ম্যাথটা 1 মিনিটের মধ্যে স্টিল করা পসিবল। তোমাকে জাস্ট ম্যাথটা পড়ে ভ্যালুগুলো আলাদা করতে হবে। এই যে বালকের জন্য যে এম v1 এবং ই কে, এবং দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে বালকের যে গতিশক্তি সেটা লোকটার গতিশক্তির দ্বিগুণ। এর মধ্যে বসায় আমি বেগের একটা ইকুয়েশন বের করলাম, সেকেন্ড শর্তটা আবার বসায় দিয়ে আমি অ্যান্সার পেয়ে গেলাম। সো পুরো জিনিসটা করতে তোমার 1 মিনিটের বেশি লাগা উচিত না। প্র্যাকটিস যদি করো 2-1 এটা তুমি 1 মিনিটে করতে অবশ্যই পারবা। চেষ্টা করতে হবে যত দ্রুত করা যায়, বাট এটা একটু বড় একটা এমসিকিউ হুইচ ইজ গিভেন, এবং সিকিউ এটা তোমার কাছে এমসিকিউ জন্য ওরকমই মানে টাইম থাকে। আমি যদি জানি 2 ঘন্টা করে পরীক্ষা থাকে, সো তুমি ইজিলি আসলে 2-1টা এমসিকিউতে 1.5 মিনিট 1 মিনিট 45 সেকেন্ডের মতো সময় পাবা, যদি অন্য এমসিকিউ একটু দ্রুত করতে পারো। সো একটু লেন্দি এমসিকিউ, কিন্তু সহজ এমসিকিউ, বুঝতে কোনো সমস্যার কথা না। সিম্পল যেটা শর্ত দিছে আমরা বসাইছি, হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা, ব্লক অফ মাস 3 kg স্লাইডস ডাউন আ ফ্রিকশনলেস ইনক্লাইন্ড প্লেন। তার মানে একটা ফ্রিকশনলেস ইনক্লাইন্ড প্লেন আছে, এই প্লেন দিয়ে একটা ব্লক অফ 6 kg স্লাইড ডাউন করতেছে। ফ্রিকশনলেস মানে আমার ফ্রিকশন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি ইনক্লাইন্ড প্লেন সম্বন্ধে আমাকে কি কি বলছে, আমাকে ইনক্লাইন্ড প্লেন সম্বন্ধে বলছে প্লেনের লেন্থ 6 মিটার এবং হাইট 4 মিটার, এবং হাইট হচ্ছে 4 মিটার। তাহলে লেন্থ 6 মিটার মানে কি? লেন্থ 6 মিটার মানে হচ্ছে এইটা 6 মিটার এখান থেকে এই পর্যন্ত, আর হাইট দেওয়া আছে আমার কাছে 4 মিটার। বের করতে বলছে কি? বের করতে বলছে হোয়াট ইজ ইট স্পিড when it reaches the bottom। তার মানে এই যে পয়েন্টটাতে যখন ও রিচ করবে, এই পয়েন্টটাতে ওর স্পিড কত। খুব সিম্পল ব্যাপার, কিন্তু এখানে চিন্তা করে দেখো, আমরা আবারও সেই পুরাতন ডিসকাশনে ফেরত চলে আসছি। এই পয়েন্টের যে ইপি সেটা হচ্ছে ইপি ম্যাক্স, এই পয়েন্টের যে ইকে সেটা হচ্ছে ইকে ম্যাক্স। আমরা অলরেডি জানি ইপি ম্যাক্স আর ইকে ম্যাক্স দুইটাই আসলে টোটাল এনার্জি বা টোটাল যান্ত্রিক শক্তি সমান, তার মানে এই দুটো সমান হইতে বাধ্য। তাহলে এই দুটো যদি সমান হইতে বাধ্য হয়, তাহলে আমি খুব ইজিলি বলতে পারি এই পয়েন্টের যে ইপি mgh সেটা আসলে এই পয়েন্টের ইকের সমান, তার মানে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে এই ভিটা আমাকে বের করতে হবে। খুব ইজি জিনিস, আমরা খুব ইজিলি বলতে পারি যে এই জায়গায় যে আমি এইচটা নিব, এটা কিন্তু আমি মোটেই 6 মিটার নিব না। আমরা যখন বৃহস্পতি বের করি আমরা উলম্ব উচ্চতাটা নেই। সো এইটা হচ্ছে আমার এইচ। আমি যদি এখানে এটা বসায় দিই,
এম কাটা, তাহলে জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 4 মিটার ইন্টু একটা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার। এই জায়গা থেকে এখন গুণ দিয়ে একটা রুট মেরে দিব, দিয়ে দেখি কত আসে। সো রুট ওভার 9.8, সরি রুট ওভার 9.8 ইন্টু 4 ইন্টু 2, সেটা আমাদের কাছে আসতেছে 8.85 মিটার পার সেকেন্ড। দেখি এটা কোথায় আছে, এটা আছে আমাদের কাছে এই অপশনটাতে। সো ইজিলি কিন্তু সি অ্যান্সার হয়ে গেল। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, জাস্ট সর্বোচ্চ অবস্থানের বিভব শক্তি এবং শেষ স্থানের গতিশক্তি যে সমান, এই জিনিসটা বুঝলেই তুমি 3 লাইনের মধ্যে ম্যাথটা করে ফেলতে পারবা। এরকম এমসিকিউ গুলা কিন্তু 30 সেকেন্ডে পারতে হবে, যাতে আগের লেন্থি এমসিকিউ গুলো আমরা 1.5 মিনিট লাগাই করতে পারি। চলো সামনে আগাই। আহনাফ 250 গ্রাম ভরের একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ খণ্ডকে উপর থেকে ফেলে দিছে। মাটিতে পড়ার পর শক্তি সংরক্ষণের কারণে উৎপাদিত তাপের জন্য বরফ খণ্ডের 10% গলে গেছে। আচ্ছা, 10% গলা মানে কি? যদি টোটাল ভরটা এম হয়, এম এর 10 ভাগের 1 ভাগ গলে গেছে। আহনাফ কত উচ্চতা থেকে বরফ খণ্ডটি ফেলেছিল? সো এটা যদি আমার কাছে এম হয়, তাহলে এম এর 10 ভাগের 1 ভাগ গলছে ওখানে। তাহলে এখন সিম্পল ব্যাপার, আমরা যখন বরফটাকে গলাচ্ছি শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, সো আমার মাইনাস থেকে 0-তে আনা লাগে নাই, আমি 0 থেকেই জাস্ট গলাইছি। জাস্ট গলানোর কাজটা আসলে কি? জাস্ট গলানোর কাজটা হচ্ছে সুপ্ত তাপটা ওর মধ্যে দেওয়া। তো আমি এখানে সিম্পলি বলতে পারি যে উপর থেকে যে পড়ছে ওর হারানো বিভব শক্তি হচ্ছে mgh, আর এটা দিয়ে কি কৃত কাজ হয়েছে? বরফটা গলছে। সো বরফ গলছে m/10 পরিমাণ, এবং বরফের যে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ সেটা আমি এখানে গুণ করে দিতে হবে। সো এইটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। সো বরফ গলনের সুপ্ত তাপ। আমরা কিন্তু অলরেডি এই বরফ গলনের সুপ্ত তাপের মান অনেক দিন ধরেই পড়তেছি, এবং আমরা জানি যে এই বরফ গলনের সুপ্ত তাপের যে মান সেটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵। আচ্ছা, জুল পার কেজি। ওকে, তাহলে আমরা যদি এই পর্যন্ত জেনেই থাকি, তাহলে আমরা এখন এই ম্যাথটা করে ফেলবো, এবং আমরা শুরুতেই বলবো যে কাটাকাটি যাচ্ছে এম আর এম। তাহলে এখানে 9.8, আচ্ছা যদি আমি এইচ কে এক পাশে রাখি তাহলে আমার একটু সুবিধা হবে। আমি একবার এই কাজটাই করব, এইচ কে এক পাশে রাখবো, তাহলে এখানে হবে হচ্ছে 3.36 10⁵ বাই 10 সাথে 9.8। আমরা যদি এই কাজটা এখন করে ফেলি, তাহলে 3.36 10⁵ ডিভাইডেড বাই 10 ইন্টু 9.8, তাহলে আমাদের কাছে আসতেছে 3428.57 মিটার। 3428.57 মিটার। কোথায় আছে এটা? এটা আছে বি নাম্বার অপশনে। সো বি নাম্বার অপশনটা কিন্তু খুব ইজিলি আমাদের কাছে কারেক্ট চলে আসতেছে। সো এগেইন তুমি যদি বুঝতে পারো যে 10% গলছে মানে m/10, এবং বরফ গলনের সূত্রটা হচ্ছে 3.36 10⁵, 3 লাইনের ম্যাথ। সো এমসিকিউ গুলা কিন্তু খুব যে কঠিন আসে তা না, বেশিরভাগই 30 সেকেন্ডে করার এমসিকিউ। A satellite is currently orbiting Earth in a circular orbit r and with velocity v1. তাহলে প্রথমে আমার কাছে v1 ভেলোসিটিতে অরবিট করতেছে, কাইনেটিক এনার্জি k1, তার মানে k1 is equal to half m v1 square. Enters a new orbit with radius 2r, তাহলে 2r রেডিয়াস চলে গেছে, আর একটু বড় অরবিট চলে অরবিট করতেছে, বাট মুভিং উইথ দ্য সেম স্পিড, তার মানে এখনো ওর স্পিড v1. What will be its kinetic energy? তাহলে আমি সেকেন্ড কেসে যখন ওর কাইনেটিক এনার্জি বাই করতে যাইতেছি, স্টিল ওর কাইনেটিক এনার্জি কি আসবে আমার কাছে? হাফ এম v1 স্কয়ার। তার মানে k1 যা ছিল এক্স্যাক্টলি তাই চলে আসতেছে। সো যেহেতু একই স্পিডে আছে, সো কাইনেটিক এনার্জিও আসলে একই থাকবে। শুধু শুধু তোমাকে এত বড় একটা প্রশ্ন পড়তে দিছে যাতে তুমি সময়টা নষ্ট করো। সো কনফিউজ করার জন্য রেডিয়াস অনেক কিছু দিয়ে দিছে, কনফিউজ হয়ে যাবে না, যতক্ষণ স্পিড এক আছে কাইনেটিক এনার্জিও একই থাকবে। একটি গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা কাঠের তক্তা ভেদ করতেছে, যদি গুলির বেগ দ্বিগুণ করে ফেলতে পারো তাহলে অনুরূপ কটা তক্তা ভেদ করবে। এটা আমরা নেক্সট লেকচারে রাখতে পারতাম, তক্তার লেকচারে, বা তক্তার লেকচারে আমরা আরো বেশি জানবো এই গুলি তক্তা সম্বন্ধে। এটা যেহেতু বিভব শক্তি দিয়ে, এটা যেহেতু গতি শক্তি দিয়ে করা যায়, তাই শক্তির মধ্যে রাখছি। সো গুলির বেগ আমরা দ্বিগুণ করে ফেলছি, রাইট? তার মানে প্রথমে যদি গুলির বেগটা v থাকে, সেকেন্ডে গুলির বেগটা হবে 2v। তাহলে যখন ওর v ছিল তখন আমরা এইভাবে, আচ্ছা আমরা জিনিসটা এইভাবে বলি
মানে নেক্সট লেকচারের যে জিনিসটা আমি পড়াবো অনেক ডিটেলসে, সেটা এই লেকচারেও হালকা করে বলে রাখি। মনে করো একটা তক্তার মধ্যে দিয়ে একটা গুলি যাচ্ছে, আসলো, একটা ইকে নিয়ে আসছে, ভিতরে ঢুকলো, এই পর্যন্ত মনে করো গেছে। এই যে পুরো টাইমটা ধরে যে ভিতরে যাচ্ছে, এই ফুল টাইম জুড়ে আমার যে বাধাদানকারী বল, এই তক্তা যে উল্টা দিক দিয়ে বাধাদানকারী বল দিচ্ছে, এই বাধাদানকারী বলটা কিন্তু ফুল টাইম ধরে কনস্ট্যান্ট। তার মানে এইগুলির যে ত্বরণ, এই ত্বরণ বা মন্দন যেটাকে আমি বলতে পারি এই জায়গায়, এই মন্দনটাও কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এই তক্তা যে আমাকে বাধা দিচ্ছে, এই বাধাটা কিন্তু পুরো টাইম ধরে কোনো চেঞ্জ হচ্ছে না। যদি তক্তার এই বাধার পুরো টাইম ধরে কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ভাই, এই জায়গাটাতে আমার যে গতিশক্তির পরিবর্তন, যেটা আমার কৃত কাজ, তাহলে এই জায়গায় আমি বলতে পারি যেখানে এফটা আসলে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয়েই যায়, তাহলে এখান থেকে খুব ইজিলি বলা যায় না যে গতিশক্তির যে পরিবর্তন, সেটা আসলে সরণের সাথে সমানুপাতিক। সো যখন আমরা একটা গুলি একটা তক্তার ভিতর দিয়ে নিচ্ছি, বা আমরা যখন একটা গুলিকে আর একটা দেয়ালের ভিতর দিয়ে নিচ্ছি, যদি দেয়ালের পুরো জায়গায় বাধাদানকারী বলটা কনস্ট্যান্ট হয়, তাহলে আসলে গতিশক্তির পরিবর্তনের সাথে সরণ সরাসরি সমানুপাতিক। তার মানে এখানে আমরা সিম্পল ঐকিক নিয়ম খাটাতে পারবো। তো তুমি যখন প্রথম কেসটা আমাকে বলতেছো যে ওকে আমি ভি বেগ দিছি, তাহলে ভি বেগ দিলে ওর মধ্যে আসলে গতিশক্তি কতটুকু আছে? প্রথম কেসটাতে ওর মধ্যে গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার, এবং যখন তুমি পুরোপুরি তক্তাটাকে ভেদ করে ফেলছো, তোমার মধ্যে আর কোনো গতিশক্তি বাকি নাই। তার মানে তোমার যে ডেল ই কে, এটাও আসলে হাফ এম ভি স্কোয়ার, কারণ তুমি পুরো গতিশক্তিটাই হারায় ফেলছো। তাহলে তোমার মধ্যে আমি গতিশক্তি দিছিলাম হাফ এম ভি স্কোয়ার, এবং তুমি পুরো গতিশক্তিটাই হারায় ফেলছো। তাহলে তোমার যে ডেল ই কে গতিশক্তি পরিবর্তন, সেটা আসলে হাফ এম ভি স্কোয়ার। ওকে, সেকেন্ড কেসে আমরা কি করতেছি? সেকেন্ড কেসে তোমাকে দ্বিগুণ করে দিছি। তাহলে তোমার যে সেকেন্ড কেসের গতিশক্তি, সেটা হচ্ছে হাফ এম, এটাকে টু ভি লিখি, তাহলে টু ভি স্কোয়ার, তাহলে আমি বলতে পারি 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এবারও তুমি যখন সবগুলো তক্তা ভেদ করে ফেলবে, যতটা তুমি ভেদ করতে পারো, তখন তোমার গতিশক্তি আবার জিরো হয়ে যাবে। তাই গতিশক্তি যখন জিরো হয়ে যাবে যেহেতু শেষ পর্যন্ত, তাহলে তোমার ডেল ই কে টু বা গতিশক্তি পরিবর্তনটাও আসলে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, কারণ তুমি পুরো গতিশক্তিটাই হারায় ফেলতেছো। তাহলে আমি যদি খুব সিম্পলি এখানে বলি ডেল ই কে 1 বাই ডেল, আচ্ছা উল্টা লিখলে মানে সুবিধা হবে আমার জন্য, ডেল ই কে 2 বাই ডেল ই কে 1 ইজ ইকুয়াল টু 4/1। তাহলে তোমার যে দুইবারের গতিশক্তির পরিবর্তন, সেটার অনুপাত আসতেছে 4। যেহেতু আমরা অলরেডি বলে ফেলছি গতিশক্তি পরিবর্তনের সরণ সমানুপাতিক, তার মানে সেকেন্ড কেসের সরণটাও আসলে প্রথম কেসের থেকে 4 গুণ হবে। তাহলে প্রথম কেসে তুমি একটা তক্তা ভেদ করতে পারতা, সেকেন্ড কেস তুমি ভেদ করতে পারবা 4টা। ইউজুয়ালি এই জিনিসটা আমরা একদম ঠাড়া মুখস্থ করে ফেলি যে গতিশক্তি অনুপাত যা, তক্তা আসলে অতগুলো ভেদ করতে পারবে। আমি একটু বুঝাই দিলাম যে কেন ভেদ করতে পারবে। এত কিছু যেহেতু বুঝে গেলা, এখন তুমি পরীক্ষার খাতায় আর এত অঙ্ক করতে যাবা না। তুমি চিন্তা করবা গতিশক্তিটা বাড়ছে কত গুণ, তত গুণ তক্তা ভেদ করতে পারবে। মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকলো কেন করতে পারবে, কারণ সরণের সাথে গতিশক্তি পরিবর্তনটা সমানুপাতিক। তো যেহেতু গতিশক্তি 4 গুণ হয়েছে, সরণও 4 গুণ হবে। চলো তাহলে আমরা অ্যান্সার দাগায় ফেলি। হোপফুলি এই জিনিসটা সবাই ক্লিয়ার, এবং এখন থেকে আর মুখস্থ করবো না। When the velocity of a moving object is increased by 4 meter per second, its kinetic energy is doubled. What is the initial velocity of the object? তাহলে আমি খুব সিম্পলি এখানে বলতে পারি যে প্রথমে আমার কাইনেটিক এনার্জি যা ছিল, সেটা যদি এরকম হয় হাফ এম ভি স্কোয়ার, এইটার থেকে দ্বিগুণ হয়ে গেছে যখন আমরা ওর ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড বাড়াইছি। ইকুয়েশনটা এমন তো, তাই না? 4 মিটার পার সেকেন্ড যখন তুমি বাড়াইছো, তখন এটা হচ্ছে তোমার ইকুয়েশন ইকে। তার আগে ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই হাফ এম ভি স্কোয়ারের দ্বিগুণ হয়ে গেছে 4 মিটার বাড়ানো ভেলোসিটি। আমরা এখান থেকে সিম্পলি সলভ করে বের করে ফেলবো যে আসলে ভিটা কত ছিল। সো হাফ হাফ কাটা, এম এম কাটা। এবার যদি আমরা বাকি ম্যাথ করার চেষ্টা করি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো
2v স্কোয়ার ইজ ইকুয়াল টু v প্লাস 4 হোল স্কোয়ার। রুট যদি আমরা এখানে এটা করেই দেই তাহলে আমাদের কাছে আসবে √2v ইজ ইকুয়াল টু v প্লাস 4। আমরা যদি এখানে কমন নিয়ে ফেলি, v কমন নিলে √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলে v আমাদের কাছে আসবে 4/√2 মাইনাস 1। এটা কত আসে? 4/√2 মাইনাস 1 করে ফেললে আসবে আমাদের কাছে 9.6568 মিটার পার সেকেন্ড। এটা কোথায় আছে আমাদের কাছে দেখি তো? এটা আমাদের কাছে আছে এখানে 9.66 এর মধ্যে। সো বি নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। দেখতেই পাচ্ছ খুবই ইজি ম্যাথ, জাস্ট ইকুয়েশনটা ফর্ম করতে পারলে বাকিটা কিন্তু ক্যালকুলেটরে করে ফেলা যায়। সো ইজি একটা ম্যাথ, আমরা কিন্তু এই ধরনের ম্যাথ ভুল করব না, কারণ কঠিন কঠিন ম্যাথ ভুল করলে স্টিল চান্স আছে যে বাকিরাও ভুল করছে। ইজি ইজি ম্যাথ ভুল করলে কিন্তু এক টান দিয়ে 1000 র্যাঙ্ক পিছায় যাবা। আচ্ছা, 80 মিটার উচ্চতা থেকে একটা বল মেঝেতে পড়তেছে, 80 মিটার উচ্চতা থেকে একটা বল মেঝেতে পড়তেছে এবং মেঝেতে পড়ার পরে 20% শক্তি হারায় ফেলছে। তাহলে 20% শক্তি যদি হারায় ফেলে তাহলে এখনো বাকি আছে কত পার্সেন্ট? বাকি আছে কিন্তু 80%। বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উপরে উঠবে? আমি যদি চিন্তা করি যে উঠবে শেষ পর্যন্ত এই উচ্চতায়, তাহলে আমি খুব সিম্পলি বলতে পারবো যে আমার ম্যাথটা হচ্ছে বলটা উঠবে এই উচ্চতায়, তাহলে mgh এটা হচ্ছে শেষ পর্যন্ত বলটা উঠবে। এই যে mgh উঠার জন্য যে পরিমাণ বিভব শক্তি দরকার, সেই পরিমাণ বিভব শক্তিটা আসলে 80 মিটারে যতটুকু ছিল তার 80%। তাহলে এই যে mgh বাড়ি খাওয়ার পরে যে উঠবে ওইটুক বিভব শক্তি হচ্ছে শুরুতে থাকা বিভব শক্তির 80%। তাহলে আমি সুন্দর মতো লিখে দিব এই mgh ইজ ইকুয়াল টু 0.8 অফ mg ইন্টু 80। তাহলে এবার এটা সলভ করে ফেললে তো কাজ শেষ। খুবই সোজা জিনিস, আমরা সুন্দর করে এখান থেকে বিয়োগ করে দেই mg আর mg বাদ। তাহলে আমরা পরের লাইনে লিখে ফেলতে পারবো h ইজ ইকুয়াল টু 0.8 অফ 80। তাহলে 80-র যে 80% সেটা আসলে কত? 80-র 80% হচ্ছে 64। তাহলে 80-র 80% বের করলাম 64, চলে আসলো এটা অ্যান্সার। তোমরা যেন এটা মনেই রাখতে পারো যে আমি যখন একটা হাইট থেকে একটা বস্তুকে ফেলতেছি এবং এটা বাড়ি খাওয়ার পর কিছু পার্সেন্টেজ শক্তি হারায় ফেলতেছে, যত পার্সেন্ট শক্তি বাকি আছে হাইটের অত পার্সেন্টই ও সেকেন্ড বার উঠবে। যদি এমন হয় যে মনে করো 80 মিটার থেকে ফেলছি, অর্ধেক শক্তি হারায় ফেলছে, তাহলে বাকি আছে 50%, তাহলে 80-র 50% উঠবে সেকেন্ড বার, 40 মিটার। এভাবে তোমরা মুখে মুখে এটা করে ফেলতে পারো, লেখারও দরকার নেই। আমি একবার লিখে বুঝাই দিলাম, তোমরা এই ধরনের এমসিকিউ মুখে মুখে করবা। নিচের বস্তু সময়ের মধ্যে কার গতিশক্তি বেশি? হিসাব করে দেখে ফেলি। এ নাম্বারটার গতিশক্তি আসলে কত? এ নাম্বারটার গতিশক্তি হচ্ছে হাফ 3m সাথে v স্কয়ার, সো 3/2 mv স্কয়ার। সেকেন্ডটার ক্ষেত্রে হাফ 3m সাথে 2v স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 4v স্কয়ার, মিলাই দিলে আমাদের কাছে আসবে হচ্ছে 4/2 চলে গেল, তাহলে 2, দ্যাট ইজ 6mv স্কয়ার। থার্ড কেসে আমাদের কাছে কত আছে? হাফ 2m এন্ড আছে 3v স্কয়ার, 3v স্কয়ার মানে 9, আর এখানে 2 2 কাটা, তাহলে এটা আসতেছে 9mv স্কয়ার। লাস্টেরটা আমাদের কাছে আছে কত? হাফ m সাথে 4v স্কয়ার, তাহলে 4 বলতে 16, 2 দিয়ে কেটে দিলে 8mv স্কয়ার। আমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার যে 3 নাম্বারটা হচ্ছে 9mv স্কয়ার, বাকি সবগুলোর থেকে বেশি, সো 3 ইজ দি অ্যান্সার। আচ্ছা, হোপফুলি সবাই ক্লিয়ার যে কিভাবে করলাম। সবগুলো থেকে একবার করে বের করে ফেলছি শেষ পর্যন্ত কত আসে, দেখলাম 3 নাম্বারটা একটু বেশি আসতেছে, তো 3 নাম্বারটাই আমাদের অ্যান্সার। 10 মিটার উপর থেকে 10 কেজি ভরের একটা বস্তু মুক্ত হয়ে পড়তেছে মাটি থেকে 5 মিটার উপরে, ওর মোট শক্তি কত হবে? এগেইন তোমাকে একটু এদিক ওদিক করার জন্য কনফিউজ করে রাখছে। মাটির থেকে 5 মিটার উপরে মোট শক্তি, তাহলে মোট শক্তি কিন্তু ভাই কনস্ট্যান্ট। তাহলে মোট শক্তি যেহেতু কনস্ট্যান্ট, তার মানে একদম উপরে যে সর্বোচ্চ বিভব শক্তিটা ছিল সেটাই কিন্তু ভাই মোট শক্তির সমান। তার মানে যখন একটা বস্তু উপর থেকে পড়তেছে, ও উপরে যে বিভব শক্তি নিয়ে শুরু করছিল, নিচে পড়ার মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মোট শক্তি ওইটাই হবে। আমি যদি 10 মিটার উপরের বিভব শক্তিটা বের করতে পারি, তাহলেই কিন্তু আসলে আমার কাজ চলে যাচ্ছে।
আমি চাইলে এটাই ব্যাস বের করে রাখতে পারি, এটা mgh, mgh টা আসলে কত, 10 কেজি বস্তু, সেইটাকে বললাম m, যেহেতু 10 কেজি বস্তু 9.8 g, আর h হচ্ছে আরেকটা 10। আমি এটা গুণ দিয়ে দিলে আসলে আমার কাজ হয়ে যাবে। সো যেহেতু 100 দিয়ে গুণ দিচ্ছে, আমাকে 11টা দরকারই নেই, আমি নিয়ে রেখে দিতে পারি 980 জুল। সো দিন শেষে আমাদের অ্যান্সারটা আসবে 980 জুল। 5 মিটারে কিন্তু কোনো সিগনিফিকেন্স এখানে নাই, 5 মিটার থাকলেও যা, না থাকলেও তাই, পুরা জার্নিতেই মোট শক্তি একই হবে। আচ্ছা, হোপফুলি সবাই বুঝে ফেলছি। কাইনেটিক এনার্জি ইজ বিং ইনক্রিজড বাই 300%, মোমেন্টাম ইনক্রিজ বাই কত? তাহলে কাইনেটিক এনার্জি 300% ইনক্রিজ করছে, একটু ভাষার মারপ্যাচটা কিন্তু বুঝো। ইনক্রিজ করছে 300% মানে বর্তমানে কত পার্সেন্ট হইছে, এইটা একটু তোমাকে বুঝতে হবে। যখন আমি তোমাকে বলতেছি যে কাইনেটিক এনার্জি হ্যাজ বিন ইনক্রিজড বাই 300%, তার মানে যদি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তোমার কাছে EK1 হয়, তাহলে EK2 হবে EK1 থাকলো, তার সাথে আরো 300%, তাহলে 300% মান হচ্ছে 3 গুণ, তাহলে 3 EK1 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে যা ছিল ওটা আছে, তার সাথে আরো 3 গুণ বাড়ছে, তাহলে এটা হয়ে যাবে শেষ পর্যন্ত 4 EK1। তাহলে আমরা কিন্তু মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি সম্পর্কটা আগের স্লাইডেই পড়ে আসছিলাম, আমাদের মনে থাকার কথা। যেহেতু আমাদের মোমেন্টামটা বের করতে হবে, তাহলে আমি এভাবে লিখলাম এটাকে, P2/P1 ইজ ইকুয়াল টু রুট ওভার EK2/EK1। তাহলে EK2/EK1 কত ওখান থেকে দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা একটু লিখেও আনি, যদি কারো কাছে পিডিএফ যখন যাবে তখন যাতে একদম ক্লিয়ার থাকতে পারো যে ভাই কি পড়াইছিল। সো EK2/EK1 হচ্ছে 4। তাহলে এখানে জাস্ট বসাই দিবা এবার, তাহলে আমাদের কাজ তো তাহলে ও পর্যন্তই, আমরা জাস্ট বসাই দিব এখন। তাহলে P2 is equal to P1 into root over 4, that is 2P1। তাহলে আমাদের কাছে P2 বা সেকেন্ড কেসে যে মোমেন্টাম, ফাইনাল যে মোমেন্টাম, সেটা হয়েছে ইনিশিয়াল মোমেন্টামের দ্বিগুণ। তাহলে ফাইনাল মোমেন্টাম যদি ইনিশিয়াল মোমেন্টামের দ্বিগুণ হয়, তাহলে ইনক্রিজড বাই কত পার্সেন্ট? তাহলে দ্বিগুণ যেহেতু, তার মানে 100% বাড়ছে, আগে যা ছিল তার সাথে আরো একটা P1 যোগ হয়েছে, তাহলে যা ছিল তার সাথে অতটুকুই যোগ হয়েছে যেহেতু, তার মানে ইনক্রিজড বাই 100%। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো একটু ভাষার মারপ্যাচটা বুঝতে হবে। ইনক্রিজ বাই 300%, তার মানে এখন যা আছে সে 3 গুণ যোগ হয়ে গেল 4 গুণ। দ্বিগুণ হইছে, তার মানে এখন যা আছে তার সাথে এখন যা আছে ওইটাই যোগ, তার মানে ইনক্রিজ বাই 100%। এই ভাষার মাপকাঠিগুলো একটু বুঝতে হবে। চলো তাহলে সামনে যাই। চলে আসছি আমরা রিটেনে, অনেক এমসিকিউ করে ফেলছি। একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা ফেলে দেই, তাহলে আচ্ছা একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায়, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে। আমরা এটা কিন্তু শর্টকাট দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। আমাদের মনে থাকা উচিত যে শর্টকাটটা কি ছিল আমাদের। আমাদের শর্টকাটটা ছিল হচ্ছে, শুরু থেকে আমরা একটা হাইট থেকে ফেলবো এবং আমরা দেখব যে এই হাইট থেকে যখন ফেলতেছি তখন আসলে কোথায় আমাদের সেই পয়েন্টটা আছে। তো দেখো তো এখানে কি বলছে, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে আমাদের কাছে 1:2 অনুপাত চাওয়া হয়েছে, এটা আমরা বুঝে নিলাম। তাহলে 1:2 অনুপাত চাওয়া হয়েছে, একটু সুন্দর করে লিখি এটা অন্য কালি দিয়ে। আমাদের কাছে দিন শেষে এখান থেকে চাওয়া হয়েছে 1:2 অনুপাত। তাহলে 1:2 অনুপাত চাওয়া হয়েছে এবং বড় হচ্ছে আমাদের কাছে এখানে গতিশক্তি, তাহলে পয়েন্টটা থাকবে ভূমির কাছে। তাহলে এই পয়েন্টটা যদি ভূমির কাছে থাকে, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এখন আমরা বলবো যে ভাই ভূমি হতে 10 মিটার উচ্চতায় আছি, রাইট? তাহলে এই যে উচ্চতাটা দেওয়া আছে এইটা হচ্ছে 10 মিটার। তাহলে আমি যদি 1:2 অনুপাতেই ভাগ করি এবং যেহেতু গতিশক্তি বড়, তার মানে নিচেরটার মধ্যে আছে 1, উপরটার মধ্যে আছে 2। তাহলে কাকে 1:2 অনুপাতে ভাগ করলে 1 অংশে 10 পড়ে, এইটা আমাকে বের করতে বলছে। আগেরবার আমরা যেটা করছিলাম, এবার আমরা তার উল্টাটা করতেছি। কাকে 1:2 অনুপাতে ভাগ করলে 1 এর ভাগে 10 পড়ে। আমি যদি এভাবে এই জিনিসটা করে ফেলি, h ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 10, তাহলে আমরা পেয়ে যাব h ইজ ইকুয়াল টু 3 × 10, দ্যাট ইজ 30 মিটার।
আর তোমরা যদি লং কাট দিয়ে করতে চাও সেটা তো অবশ্যই তোমাদের কাছে অপশনটা থাকছেই, এই বিকল্প তোমরা সবসময় অ্যাভেল করতে পারো, টিচারদের কোনো প্রকার সমস্যা তো এখানে হবেই না। তোমরা যদি লং কাট দিয়ে করতে চাও, লং কাট তোমাদের জন্য থাকছে যে ভাই গতিশক্তি যেহেতু স্থিতিশক্তির দ্বিগুণ, তার মানে অবশ্যই এখানে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু mgh। তো সেখান থেকে তোমরা অবশ্যই দিন শেষে সেটা করতে পারবা, এবং দিন শেষে যখন এই কাজটা করবা তখন তোমাদের কাছে চলে আসবে h ইজ ইকুয়াল টু 30। আচ্ছা না, h 30 আসবে না, সরি, h তো এখানে 10। সো h যেহেতু 10, তোমরা এখান থেকে হয়তো ক্যাপিটাল h বাই করতে পারবে, এখান থেকে আর্টিলেন তেলে লিখে দেই হাফ m ইন্টু এখান থেকে তোমাদের কাছে আসবে 2g ক্যাপিটাল h মাইনাস h। সো এরপর তোমরা এখানে মনে করো 10 লিখে দিলাম, 2 ইন্টু mg ইন্টু 10। সেখান থেকে হিসাব করতে থাকলে তোমরা একসময় পাবা ক্যাপিটাল h ইজ ইকুয়াল টু 30। সো দুইটা অপশনই তোমাদের কাছে খোলা রাখলাম, যেভাবে করতে মন চায় শর্টকাট দিয়েও করতে পারো, লং কাট দিয়েও করতে পারো, যেভাবে তোমার ভালো লাগে, কোনো সমস্যা নেই। চলো আমরা সামনে আগাই। কোভিড-19 অতিমারী সময়ে এত কেজি একটা পিকআপ ট্রাক আছে, সেই এত কেজি পিকআপ ট্রাকটা 10 কিউব কেজি ভরের একটা মাইক্রোবাস আছে। খুবই ভালো কথা, তাহলে এখানে এটাকে M1 দিয়ে দিলাম, এটাকে দিলাম M2। এই দুজন অক্সিজেন সিলিন্ডারের জন্য হাসপাতালে যাচ্ছে। পিকআপ ট্রাক ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার/আওয়ারে। তাহলে এখানে আমি পিকআপ ট্রাকের যে বেগ সেটা পাচ্ছি, এটাকে আমি V1 বললাম। V1টা হচ্ছে 80/3.6 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডটাকে নিয়ে যাই, আচ্ছা মিটার পার সেকেন্ড না দরকার নেই, কিলোমিটার পার আওয়ার থাকুক, সমস্যা নেই খুব একটা। সো 80তেই থাকুক, 80 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, একই গতি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসটাকে কত চলতে হবে? আচ্ছা, তাহলে আমাদের শর্তটা খুবই সিম্পল, যে দুজনের গতিশক্তি হইতে হবে একই। তাই দুজনের গতিশক্তি যদি একই হইতে হয়, তাহলে EK1 হ্যাজ টু বি EK2, তাই তো? তার মানে এখানে হচ্ছে আমাদের কাছে হাফ m1 v1 স্কোয়ার হ্যাজ টু বি হাফ m2 v2 স্কোয়ার। আমাদের কাছে সিম্পলি চাইছে v2টা কত। কোনো ব্যাপারই নাই ম্যাথটা, আমরা খুব সিম্পলি করে ফেলবো যে ভাই এখানে আমরা আগে ভাগেই কোনো কাহিনী না করেই হাফ হাফ কেটে ফেলি, তাহলে আমাদের পরের জন্য সুবিধা হবে। এবার আমরা সুন্দর করে লিখবো যে ভাই এখানে m1টা হচ্ছে 4 ইন্টু 10⁻³ v1টা দেওয়া আছে 80 ডিভাইডেড বাই আমরা করে দিব m2, যে m2টা হচ্ছে 10 কিউব। তাহলে আমাদের কাছে হয়ে যাবে v2 স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে এই জিনিসটাকে একবারে রুট করেই বলে দিই, তাহলে কত আসে দেখি। আমাদের কাছে আসবে হচ্ছে 4 ইন্টু 10⁻³। আচ্ছা, এখান থেকে আরো পেঁচাল কম, কারণ সরাসরি কাটাকাটি যায়। আমাদের কাটাকাটি করে একটু 10 কিউব কাটাকাটি। সো আমরা এটাকে রুট করে দিলে এক টানে চলে আসবে হচ্ছে √80 স্কোয়ার ইজ ইকুয়াল টু 80 ইন্টু 2। সো এটা ক্যালকুলেটর ছাড়াই আমরা আসলে করে ফেলতে পারলাম 100 কিলোমিটার/আওয়ার। সো 160 কিলোমিটার/আওয়ার আসতেছে অ্যান্সার, কারণ আমরা যদি রুট করে দিই জিনিসটাকে, 80 স্কোয়ারের রুট 80 আসবে, আর 4 এর রুট আসবে 2। সো 80 ইন্টু 2 160, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বুয়েট 20-21 রিটেনে 10 মার্কে এত সোজা একটা প্রশ্ন আসছে, জাস্ট দুটা গতিশক্তি সমান হওয়া লাগবে, 3টা ইনফরমেশন দেওয়া আছে, 4 নাম্বারটা বাই করতে বলছে। সো বুয়েটে যে সবসময় এলিয়েনদের জন্য প্রশ্ন আসে এবং আকাশ থেকে প্রশ্ন করা হয়, এটা কিন্তু তা না। খুব সোজা সোজা প্রশ্ন বুয়েটে আসে, এবং এগুলা দিয়ে র্যাঙ্ক তুলতে হয়। তুমি যদি এই ম্যাথটা ঠিক করতে পারো, তোমার র্যাঙ্ক ঠিক থাকবে। তুমি যদি এই ম্যাথ ভুল করো, তোমার র্যাঙ্ক একটানা 100 পিছায় যাবে। একটা কঠিন ম্যাথ ভুল করলে কিন্তু এত পিছাবে না। কঠিন ম্যাথ ভুল করো, র্যাঙ্ক রাখা সম্ভব যদি সহজ সবগুলা ম্যাথ তুমি পারো। সহজ ম্যাথ ভুল করলে কিন্তু র্যাঙ্ক চলে যাবে। তো এগুলার ব্যাপারে খুব 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 কেয়ারফুল। 60 মিনিটের উপর থেকে বল ছাড়ছি, 75% শক্তি হারায় ফেলছে। 75% শক্তি হারায় ফেলছে মানে আছে কতটুকু বাকি ভাই? বাকি আছে কিন্তু 25%। 75% দিয়ে আমার কাজ নাই, বাকি কতটুকু আছে এটা দিয়ে আমার কাজ। তাহলে এবার কতটুকু উপরে উঠবে? আমরা এই ম্যাথ অলরেডি এমসিকিউ তে করছি, এখন এটা আমাদের কোনো ব্যাপারই না। আমরা সুন্দর করে লিখে দিব যে নতুন যে হাইটে উঠবে সেটা হচ্ছে আগের যে, মানে নতুন হাইটে উঠতে যে বিভব শক্তি সেটা হচ্ছে আগের হাইটে উঠতে বিভব শক্তির 25%। আমরা আবারও কাটাকাটি করে ফেলবো। আমরা অলরেডি জানি এখানে এমজি যদি কেটে ফেলি, তাহলে নতুন হাইটটা হবে আগের হাইটের 25%। তাহলে নতুন হাইটটা হচ্ছে আগের হাইটের 25%।
সো আগের হাইটের 25% মানে 60/4, দ্যাট উইল বি 15 মিটার। সো খুব সিম্পল একটা ম্যাথ, দেখতেই পাচ্ছ যে বুটেক্স এর রিটার্নে কিন্তু এই সিম্পল ম্যাথটাই আসছে। সো কাজকর্ম শক্তি থেকে সিম্পল ম্যাথ আসছে এবং ওগুলা পেরে যে র্যাঙ্ক নিতে হয় সেটা আই গেস সবাই অনুধাবন করে ফেলতে পেরেছো। 100 মিটার উপর থেকে এবার একটা বস্তু ছাড়তেছি, 5 কেজি ভর, মুক্ত হয়ে পড়তেছে, 4 সেকেন্ড পরে গতিশক্তি স্থিতিশক্তি কত হবে? তাহলে 100 মিটার উপর থেকে একটা বস্তু পড়বে, খুবই ভালো কথা। তাহলে এই বস্তুটা থেকে মাটির উচ্চতা হচ্ছে 100 মিটার। ওই পয়েন্টে কতটুকু আদিবেগ নিয়ে আসছে আমরা সবাই জানি, মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর আদিবেগ 0। আমি দেখতেছি যে এই বস্তু 4 সেকেন্ড পর মনে করো এই জায়গায় আছে, তাহলে 4 সেকেন্ড এবং এক্স দূরত্ব অতিক্রম করার পরও এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় আমারও বিভব শক্তি এবং গতিশক্তি বাই করতে হবে। আমি বলবো এই জায়গায় ভূমি থেকে আছে h মিটার উপরে। তাহলে আমি যদি এখানে ওর গতিশক্তি শক্তি বাই করতে চাই, প্রথমে আমার লাগবে এই পয়েন্টটাতে ওর বেগ। তাহলে আমি যদি এই পয়েন্টে ওর বেগ বাই করতে চাই, তাহলে v is equal to u plus gt দিলাম। তাহলে এখান থেকে আমার v আসবে হচ্ছে, যেহেতু u হচ্ছে 0, সো g হচ্ছে 9.8 ইন্টু 4। তাহলে 9.8 ইন্টু 4 আসলে কত ভাই? 9.8 ইন্টু 4 হচ্ছে 39.2। সো 39.2 মিটার পার সেকেন্ড। এখান থেকে খুব সহজে কিন্তু আমরা ইকে বাই করে ফেলতে পারতেছি। ইকে আসতেছে হাফ এম ভি স্কোয়ার। সো হাফ তো হাফ, সাথে এম হচ্ছে আমাদের কাছে 5 কেজি, এই যে আমাদের এম, আর তার সাথে আমাদের আসতেছে ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার যদি করি তাহলে অ্যান্সার একটু আগে যা ছিল সেটার সাথে স্কোয়ার যদি দিলাম, এটা আসবে 3841.6 জুল। এরপরে তুমি যদি চাও বিভব শক্তিটা মোট শক্তি থেকে বিয়োগ করে বাই করতে পারো, আবার তুমি যদি চাও বিভব শক্তির জন্য এই এইচটা বের করেও করতে পারো। তো এইচটা বের করতে চাইলে কি করবো, আমি জাস্ট মুখে বলে দেই এন্ড দেন আমি টোটালটাকে বিয়োগ করে দিব। সো এই যদি তুমি বের করতে চাও সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে তুমি এখান থেকে এক্সটা বের করবা। সো আমি যদি কোনায় একটু বিকল্পটা বলে দেই, একটা বিকল্প হচ্ছে তুমি এখান থেকে এক্স বের করবা। এক্স বের করবা হচ্ছে হাফ জিটি স্কোয়ার করে, সেখান থেকে বেরোবে তোমার এক্স। তারপর তুমি এইচ বের করবা 100 মাইনাস এক্স করে, দেন তুমি করবা mgh ইজ ইকুয়াল টু ইপি। কিন্তু আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি বলবো টোটাল এনার্জি হচ্ছে এই পয়েন্টের বিভব শক্তি, এখান থেকে যদি আমি এই পয়েন্টের গতিশক্তি বাদ দিয়ে দিই তাহলে আমি বিভব শক্তি পেয়ে যাব। আমি খুব সিম্পলি লিখে দিব যে ভাই টোটাল যে এনার্জি সেখান থেকে যদি আমি গতিশক্তি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার বিভব শক্তি এসে পড়তেছে। টোটাল এনার্জি হচ্ছে 100 মিটার হাইটের বিভব শক্তি, তাহলে 100 মিটার হাইটের যে বিভব শক্তি সেটা কিন্তু টোটাল এনার্জি। সো 5 ইন্টু 9.8 ইন্টু 100 হচ্ছে আমার টোটাল এনার্জি, আর গতিশক্তি আমি একটু আগে বাই করছি 3841.6। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাওয়া উচিত। আমি ওই কষ্টটাই শুধু করতে যাচ্ছি না, আমি একটারে ম্যাথটা করতে যাচ্ছি। সো 5 ইন্টু 9.8 ইন্টু 100 মাইনাস 3841.6, তাহলে আমাদের কাছে অ্যান্সার আসতেছে 1058.4 জুল। ওকে, হোপফুলি সবাই বুঝে ফেলছো। গতিশক্তিটা আমরা বের করলাম, টোটাল থেকে গতিশক্তি বিয়োগ করে বিভব শক্তি পেয়ে গেলাম। আর তোমার যদি এক্স আর এইচ বের করতে মন চায় সেক্ষেত্রে তুমি এইভাবেও করতে পারো, তোমার ইচ্ছা। চলো তাহলে আমরা ওয়েটের ম্যাথটাও পেয়ে গেলাম, সামনের দিকে যাই। 50 গ্রাম ভরের একটা বুলেট 10 মিটার পার সেকেন্ড বেগে 950 গ্রাম ভরের পাথরকে আঘাত করে আটকে যায়। আটকে যায় মানে কি? আটকে যায় মানে হচ্ছে ওর যে শেষ বেগ সেটা কিন্তু 0। এইটা হচ্ছে ওর আদিবেগ, ভালো কথা। এইটা হচ্ছে ওর ভর, তাহলে এম হচ্ছে আমাদের কাছে 0.95 কেজি। আর আচ্ছা না, পাথরের ভর দিয়ে আমি কি করব, আমার তো লাগবে গুলিরটা। সো গুলির ভর হচ্ছে আমার কাছে 0.05 কেজি। ওকে, তাহলে হারানো গতিশক্তি পরিমাপ কত? তাহলে আমাদের গতিশক্তি হারাইছি কতটুকু? গতিশক্তি হারাইছি বেসিক্যালি পুরাটাই। আমি যদি বলি হারানো গতিশক্তি, এইটা আসবে আমার কাছে শুরুতে যা ছিল মাইনাস শেষে যা হইছে, হারানো গতিশক্তি। তাহলে শুরুতেই আমার কাছে পুরোটা ছিল, শেষ বেগ যেহেতু 0 সেহেতু এই জিনিসটা তো পুরোটাই 0। আমার কাছে আসবে এটা হাফ ইন্টু এম হচ্ছে 0.05 ইন্টু ইউ হচ্ছে আমাদের কাছে
10 মিটার স্কোয়ার মাইনাস 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখি তো, এখানে আমরা পাচ্ছি খুব সম্ভবত আড়াই। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি আড়াই জুল। সো 2.5 জুল। খুবই সিম্পল ম্যাথ, বুটেক্সের রিটার্ন 3 লাইনের ম্যাথ হয়ে গেল। সো আমরা আদি শক্তি যা পাইছিলাম পুরোটাই হারাই ফেলাইছি, কারণ আটকে গেছি। সো আদি শক্তি হিসাব করে ফেলতে পারলেই কাজ আসলে শেষ। 2 কেজি ভরের একটা বস্তু, তাকে ভূমি থেকে খাড়া উপরে নিক্ষেপ করে দিছি, এবং 2 কেজি ভরের এই বস্তুকে যদি আমি ভূমি থেকে খাড়া উপরে নিক্ষেপ করে দেই, বস্তুটি 8 সেকেন্ডে পুনরায় ভূমিতে ফেরত চলে আসে। তাহলে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি বাই করতে বলছে। ভালো কথা। তাহলে আমি যখন বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করতেছি, তাহলে মনে করো ভূমির এই পয়েন্ট থেকে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম এবং এটাই ভাবে মাটিতে ফেরত চলে আসলো। তাহলে আমাকে কতটুকু বলছে? আমাকে বলছে যে 8 সেকেন্ড পর এই বস্তু মাটিতে ফেরত আসে। তাহলে এই 8 সেকেন্ড হচ্ছে ওর বিচরণকাল। তাহলে এই 8 সেকেন্ড হচ্ছে ওর বিচরণকাল। আমরা সবাই অলরেডি কিন্তু বিচরণকালের ফর্মুলা গুলা জানি। আমি যদি বিচরণকালের ফর্মুলা বলতে চাই, তাহলে এই বিচরণকালের ফর্মুলা হচ্ছে 2u/g। তাহলে এখান থেকে আমরা চাইলে খুব ইজিলি ইউ বাই করে ফেলতে পারবো। তোমরা হয়তো ফিজিক্সে পড়ো নাই, বাট ম্যাথে তো পড়ছোই, তো জানা কথা। সো ইউ যদি বাই করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 9.8 ইন্টু 8 সেকেন্ড বাই 2। তাহলে আমাদের কাছে এটা কত আসতেছে? এটা কিন্তু তাহলে আমাদের কাছে আসতেছে হচ্ছে 9.8 ইন্টু 8 বাই 2। তাহলে আমরা এটা বলতে পারবো 39.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যখন এখান থেকে ছাড়ছিলাম, আমি যখন এই জায়গা থেকে ছাড়ছি, তখন আমার ইউটা কিন্তু আমি বের করে ফেলতে পারলাম। তাহলে নিক্ষেপের মুহূর্তের যে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে বলছিল, আমরা কিন্তু অলরেডি শিওর যে নিক্ষেপটা করছি আমি ভূমিতে। তাহলে নিক্ষেপ যখন আমি করছি, তখন আমার বিভব শক্তি কিন্তু অবশ্যই 0, কারণ ভূমিতে আসো। আর গতিশক্তি আমরা বের করে ফেলবো এখন। সো দ্যাট ইজ হাফ এম ইউ স্কোয়ার। সো আমরা যদি হাফ রাখি, এমটা আমাদের কাছে কত? এম আমাদের কাছে 2 কেজি। আর ইউটা আমরা মাত্র দেখলাম 39.2 স্কোয়ার। সো খুব সিম্পলি আমাদের কাছে এখানে 2 আর 2 কেটে যাবে। সো জাস্ট 39.2 কে স্কোয়ার করতে পারলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সেটা আমাদের কাছে আসবে 1536.64 জুল। সো নিক্ষেপের মুহূর্তের বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই কিন্তু আমরা খুব সুন্দর মতো বের করে ফেলতে পারলাম। আচ্ছা, সো যদি আমরা এইটুক বের করে ফেলে থাকতে পারি, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে সামনেরটা বের করা। সো নিক্ষেপের 2 সেকেন্ড পর এখন আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে যাব। তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পর যখন আমি বের করতে যাচ্ছি, সো নিক্ষেপের 2 সেকেন্ড পর বের করতে যাচ্ছি, তাহলে আমাকে বের করতে হবে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর এই জিনিসটার বেগ কত, এবং দেন আমরা টোটাল যদি আমরা বের করে ফেলছি, যে এটা যেহেতু আমরা, এটাই আমাদের গতিশক্তি ছিল, এটাই আমাদের টোটাল এনার্জি বেসিক্যালি। সো টোটাল যেহেতু আমাদের জানা আছে, আমরা টোটাল থেকে বিয়োগ করে দিয়ে কিন্তু আবার আগের ম্যাথের মধ্যে বের করে ফেলতে পারবো। সো আমরা যদি এখান থেকে হিসাব করি যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বেগ কত, দাঁড়াও ওই পোটা একটু মুছে নেই। সো আমরা যদি এখান থেকে বের করি যে এটা আমাদের টোটাল এনার্জি, এটাকে একটু মার্ক করে রাখলাম। এখন নিক্ষেপের 2 সেকেন্ড পর বের করতে যাচ্ছি। সো নিক্ষেপের 2 সেকেন্ড পর যদি বের করতে যাই, তাহলে আমার বেগ দরকার আগে। তাহলে আমি যদি বেগ বাই করতে চাই, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে ইউ মাইনাস জিটি। তাহলে ইউ হচ্ছে 39.2 মাইনাস 9.8 ইন্টু 2। তাহলে আমি যদি এখান থেকে বেগটা বের করি 2 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে আমার কাছে বেগটা আসবে 19.6। তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পর ই কে আসবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি এখানে বলতে পারতেছি হাফ ইন্টু 2 ইন্টু 19.6 স্কোয়ার। এটা আমাদের কাছে আসতেছে 384.16 জুল। তাহলে এই পয়েন্টে যে বিভব শক্তি, সেটা কিন্তু জাস্ট টোটাল এনার্জি থেকে ইকেটা মাইনাস, তাহলে ইটি মাইনাস ইকে করে দিলেই কিন্তু টোটাল এনার্জি হয়, এই বিভব শক্তি পেয়ে যাচ্ছি। তো ইটি আমরা জানি, টোটাল এনার্জি আমরা জানি 1536.64। এখান থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিব 384.16 কে। তাহলে আমাদের কাছে চলে আসতেছে বিভব শক্তি, এবং এটা হচ্ছে 1152.48 জুল। তো খুবই সোজা কিন্তু, দেখো কোনো ঝামেলাই আমাদের করা লাগলো না। আমরা জাস্ট বের করলাম যে 8 সেকেন্ড পর যদি ভূমিতে ফেরত আসে, তাহলে বিচরণকাল থেকে আমরা ইউ পাইছি, ইউ থেকে আমরা নিক্ষেপের মুহূর্তের গতিশক্তি বাই করলাম, এবং নিক্ষেপের মুহূর্তে যেহেতু অবশ্যই আমাদের ইপি 0, আমাদের টোটাল এনার্জি চলে আসলো জাস্ট গতিশক্তিটাই।
এর পরের বার 2 সেকেন্ড পর আমরা বের করলাম ভি, ভি থেকে বের করলাম গতিশক্তি, এবং টোটাল এনার্জি তো জানি, টোটাল এনার্জি থেকে গতিশক্তি বিয়োগ করে দিয়ে পেয়ে গেলাম বিভব শক্তি। তো এটাই কিন্তু আমাদের জন্য খুব সহজ করে হয়ে গেল। আচ্ছা, 300 মিটার উচ্চ থেকে একটা বস্তুকে অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়তে দিছি, তাহলে এই বস্তুটার কোথায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? সো এগেইন আমরা কিন্তু এটা শর্টকাট অলরেডি জানি, আমরা এক টান দিয়ে বাই করে ফেলতে পারবো। সো 300 মিটার উপরে একটা বস্তু আছে, তাহলে এই 300 মিটারকে একটা অনুপাতে আমাদের ভাগ করতে হবে। একটু আমরা দেখি যে অনুপাতটা কত। গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, তাহলে গতিশক্তি যদি স্থিতিশক্তির অর্ধেক হয়, তার মানে স্থিতিশক্তিটা হচ্ছে গতিশক্তির দ্বিগুণ। তাহলে ইপি ইজ ইকুয়াল টু 2 কে, রাইট? এবং এখান থেকে আমরা বের করতে বলছি, তাহলে এইচটা কত, ভূমি থেকে উচ্চতাটা কত। আচ্ছা, গতিশক্তি যদি স্থিতিশক্তির অর্ধেক হয়, তাহলে অনুপাতটা এখানে কত? খুব ইজিলি বলা যাচ্ছে যে ভাই অনুপাতটা কিন্তু এবারও 1:2। কিন্তু 1:2 যদি অনুপাতটা হয়ও, আগের বারের মতো কিন্তু এই জায়গায় ই কে বড় না, এই জায়গায় কিন্তু ইপি বড়। সেই জায়গায় যেহেতু ইপি বড়, সেটা আমরা এবার বলে দিব যে ভাই ইপি যেহেতু বড়, তার মানে আমার যে কাঙ্ক্ষিত পয়েন্টটা, সে আমার কাঙ্ক্ষিত পয়েন্টটা কিন্তু অবশ্যই উপরের দিকে হবে, আকাশের দিকে হবে। সো নিচেরটা বেশি, উপরেরটা কম। আচ্ছা, যদি নিচেরটা বেশি হয় উপরেরটা কম হয়, তাহলে এবার আমরা ছবিটা ঠিকমতো এঁকে ফেলছি, আমাদের এইচটা বের করতে হবে। তাহলে চলো টোটাল হাইটটাকে আমরা সুন্দর করে 1:2 তে ভাগ করে ফেলি। টোটাল হাইটটা যেহেতু 300, এই 300 কে যদি 1:2 তে ভাগ করে ফেলি, তাহলে এক পাশে 1/3 আর এক পাশে 2/3। তাহলে 1/3 যে পাশে সে পাশে 100, আর 2/3 যে পাশে সে পাশে 200। তাহলে বড়টার মধ্যে বড়টা, ছোটটার মধ্যে ছোটটা। তাহলে ভাই ভূমি থেকে উচ্চতা কোনটা আসতেছে? ভূমি থেকে উচ্চতা কিন্তু 200 আসতেছে। সেখান থেকে দেখে তুমি বলে দিতে পারবা যে ভূমি থেকে উচ্চতা 200 মিটার। খুব সহজেই কিন্তু আমরা শর্টকাট ইউজ করে ম্যাথটা করে ফেলতে পারলাম। আমাদের অ্যান্সার চলে আসলো, ভূমি থেকে 200 মিটার উচ্চতায় গতিশক্তি হবে স্থিতিশক্তির অর্ধেক। কুয়ের 4-5 ম্যাথটা কিন্তু আমরা পেরে গেলাম, এবং এরই সাথে আমাদের লেকচার শেষ। সো হোপফুলি লেকচার 2 তোমরা বুঝতে পেরেছো। চেষ্টা করেছি গতিশক্তি, বিভব শক্তি এবং শুরুতে যে স্প্রিং বলের কৃতকাজ ছিল সেটা সম্বন্ধে একদম ডিটেইলস আলোচনা করতে, কোনো থিওরি বাদ না রাখতে। কারণ শুধু ম্যাথ করলেই তো হবে না, থিওরি গুলাও বুঝতে হবে। কারণ যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে তোমরা পারো। চেষ্টা করেছি শর্টকাট দিয়ে কত কম সময়ে কোনটা করা সম্ভব সবকিছু পড়িয়ে দিতে। হোপফুলি তোমরা এনজয় করছো। নেক্সট আবার ক্লাসে কোনো একটা ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, উদ্ভাসমের শিক্ষা পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।